আগের পর্বে যা হয়েছিল। পাটনার ডিএসপি অফিসার ধীমান বাবু অংশুকে ডেকে পাটনায় পাঠায়। বিগত কয়েক মাস ধরে পাটনায় ঘটে চলেছে একের পর এক খুন। তদন্ত করতে গিয়ে নাজেহাল অবস্থা পাটনা পুলিশের। তাদের আন্দাজ এ কোনো সিরিয়াল কিলারের কাজ। কিন্তু অংশু খটকা জাগে। ইতিমধ্যে হয়ে যাওয়া খুনগুলোর তদন্ত করতে গিয়ে অংশু জানতে পারেন যে যাঁরা খুন হয়েছেন তাঁরা বেশ প্রভাবশালী মানুষ এবং খুব একটা সুবিধের লোক ছিলেন না। এরই মাঝে আবারও একটা খুন হয়ে যায় পাটনার বুকে। মিডিয়া তথা জনগণ ভয়ে ভীত। এরকমই এক রাতের বেলায় চিড়িয়াতর ব্রিজের উপরে অংশুরা গাড়ি করে আসার সময় হঠাৎ গাড়ির চাকা পাংচার হয়ে যায়। সুচরিতা গল্পে গল্পে জানায় কয়েক বছর আগের এই ব্রিজ ভেঙে যাওয়ার মর্মান্তিক ঘটনা। ঠিক এই সময় সবাইকে অবাক করে দিয়ে অংশু চলে যায় বেশ উত্তেজিতভাবে। তারপর শুনছেন সত্যব্রত কাঞ্জিলালের কলমে ডিটেকটিভ অংশু এবং মিস্টিরিয়াস কিলারের দ্বিতীয় পর্ব, দ্বৈরথ। প্রায় মিনিট 10 মাথায় একটা হোয়াইট ইয়ন কার ইন্ডিকেটর দেখিয়ে আমাদের দুজনের কাছে এসে থামল। যাগ্গে একটা স্বস্তি পাওয়া গেল। ড্রাইভার গাড়ির কাঁচ নামিয়ে রীতাদিকে ম্যাডাম বলে সম্বোধন করে বলল, मैडम, सर ने हमें फ़ोन करके भेजा है यहाँ पे। आप दोनों ये गाड़ी लेके घर चले जाइए और मैं टायर बदल के आपका गाड़ी कुछ देर में ही पहुँचा दूंगा। বাড়ি যখন ফিরলাম ঘড়িতে তখন রাত 11টা বেজে 30 মিনিট। আন্টি যে প্রচণ্ড টেনশন করছিলেন তা ওনার ঘন ঘন পায়চারি দেখেই বুঝতে পারি। রীতাদি তার মাকে দেরি হওয়ার কারণ বিস্তারিতভাবে জানালো, কিন্তু কেন জানি না মামাকে নিয়ে ভেতরে ভেতরে কেমন একটা ভয় হচ্ছিল। রাতের বেলায় অচেনা এক শহরে কোথায় যে গেল এখনো আসার নাম নেই। ফোন করলে ফোন পর্যন্ত তুলছে না। রিপন, কেন এত চিন্তা করছো? তোমার মামা কাজ মিটে গেলে নিশ্চয়ই চলে আসবে। এখন ডিনারটা তুমি করে নাও। আন্টি আর রীতাদির জোড়াজুড়িতে অল্প কিছু খেয়ে ড্রয়িং রুমে চলে এলাম। কিন্তু এভাবে তো আর বসে থাকা যায় না। দেখি একবার আঙ্কেলকে ফোন করে যদি আমায় কিছু বলে। আঙ্কেলকে ফোন করতে গেলে দূর থেকে বাইরের গেট খোলার শব্দ খুব আলতো করে কানে এসে ঠেকল। মামা এসছে বোধহয়। গিয়ে দেখলাম যা ভাবলাম তাই। গেটের বাইরে দাঁড়িয়ে থাকা অটো থেকে মামা বেরিয়ে এলো। অটো চালককে ভাড়া মিটিয়ে যখন পিছন ঘুরে বাড়ির দিকে পা বাড়ালো সে সময় আমায় দেখে মামা একগাল হাসি দিয়ে উঠল। আরে ভাগ্নে যে, তুই এখনো ঘুমোসনি কেন? কি সর্বনাশ! সবাই দেখছি আমার অপেক্ষায় জেগে বসে রয়েছে। আচ্ছা, কেউ কিছু বলার আগেই একটা কথা বলে দিতে চাই, এখন ডিনার আর করব না, কারণ যেখানে গেছিলাম সেখান থেকেই ডিনার করে এসেছি। কিন্তু আপনি কোথায় গেছিলেন সেটা তো বললেন না। ও, 1 মিনিট, আপনার বাবাকে একটা ফোন করার আছে। মামা রীতিমতো রীতাদির কথা প্রসঙ্গ এড়িয়ে তাকে পাশ কাটিয়ে ঘরের ভিতর ঢুকে গেল। এদিকে আন্টি মামার সাথে দু একটা কথা বলে শুতে চলে যায়। এমনিতে উনি সুগার পেশেন্ট। ডক্টর রাত 11টার বেশি জেগে থাকতে সব মানা করে দিয়েছে। তবুও আজ রাত 12টা অবধি শুধুমাত্র মামার কারণেই জেগেছিলেন। সত্যি ভালোবাসা এমন একটা সম্পর্ক যেখানে রক্তের সম্পর্ককেও হার মানিয়ে যায়। ওদিকে মামা ফোনের ওপর প্রান্তের মানুষটির সঙ্গে ঠিক কী ধরনের কথা বলছে তা আমি আর রীতাদি মোটেও বুঝে উঠতে পারলাম না। আজ যদি হঠকারী সিদ্ধান্ত নিয়ে ভদ্রলোকের সাথে দেখা না করতাম তাহলে কি সব বুঝতে পারতাম? আরে না না, সব বুঝে গেছি। এখন শুধু লাটাই হাতে দেদারে ঢিল দেওয়ার পালা। আচ্ছা, এখন রাখি। আপনি তো সকালে বাড়ি ফিরছেন, তখন না হয় কথা হবে। এখন আমার অনেক ঘুম পেয়েছে।
তাই যা কথাবার্তা কাল সকালে হবে। রিপন, আর বসে থাকিস না, চলে আয়। আর ম্যাডাম, আপনিও যান। মামা চলে যেতেই রীতাদি লাল হয়ে ওঠা চোখ দুটো দেখে আমি নিজেই ভয় পেয়ে গেলাম। না জানি মামার ওপরে রাগটা না আমার ওপর দিয়ে বয়ে যায়। দেখলে রিপন, তোমার মামার কাণ্ডটি দেখলে? রাস্তার ওপর নিজের ভাগ্নে আর তার সঙ্গে আমাকে ফেলে রেখে কোথায় উনি হাওয়া হয়ে গেলেন, আর ফিরে যখন এলেন তখন একটা সরি পর্যন্ত বললেন না। যাওয়ার সময় ঢং করে বলে যাচ্ছে, ম্যাডাম আপনিও ও ও ও সরি সরি রিপন, প্লিজ ডোন্ট মাইন্ড। আসলে আমি একটু বেশি। না না, কোনো বেশি বলুনি, যা বলেছ একদম ঠিক বলেছ। জানো, একমাত্র তুমিই পারবে মামাকে ঠিক করতে। মানে? দূর, এখন মানে টানে ছেড়ে দাও। তুমিও চাও, আমিও শুতে যাই। নিজের রুমে গুটি গুটি পায়ে আসতে গিয়ে দেখলাম সুচরিতা দিয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। যাক, তাহলে এতক্ষণে আমার কথার মানে নিজেই বুঝে গেছে। প্লোপ্লোতে এই কথাটা মুখ ফসকে বের হয়ে গেছিল, তাতে বেশ কাজ হয়েছে দেখছি। এদিকে রুমে ঢুকে দেখি মামা একেবারে ঘুমিয়ে কাদা। ভাবলাম ডিটেকটিভ বাবুর পেট থেকে খুঁচিয়ে কিছু জানার চেষ্টা করব, কিন্তু তার সম্ভব নয়। সুতরাং 2-5 মিনিট মোবাইল দেখে আমিও লাইট অফ করে শুয়ে পড়লাম। সকালে যখন ঘুম ভাঙল তখন ঘড়িতে 8টা বেজে গেছে। কলকাতা ছেড়ে পাটনা শহরে এই প্রথম হয়তো সকালে 8টা অবধি ঘুমোলাম। বিছানা ছেড়ে উঠে বসতেই দেখি মামা এখনো ঘুমোচ্ছে। মামাকে অনেকবার ডেকে তোলার চেষ্টা করলাম, কিন্তু 2-1বার মুখ থেকে শব্দ বের করে পুনরায় ঘুমিয়ে পড়ল। আমি মামাকে আর ডাকাডাকি না করে ফ্রেশ হয়ে নিচে নেমে এলাম। মামা যখন উঠে এলো তখন মামার মুখটা দেখে ঠিক কেমন যেন একটা লাগলো। মামা ধীমানবাবুর উদ্দেশ্যে বলল, ধীমানবাবু, আপনাকে আমার একটা কথা বলার আছে, তবে ভাবছি কথাটা ঘরে না বলে অফিসে গিয়ে বললে ভালো হবে। না না, তুমি এখনই বলো। আর তাছাড়া তোমায় তো আগেই বলেছিলাম, তোমার যা খুশি বলার স্বচ্ছন্দে ঘরেই বলতে পারো। দেখুন, আমি আর ভাগ্নে আজ বিকেলের ট্রেনে কলকাতায় ফিরে যাচ্ছি। অ্যাকচুয়ালি আই কুইট ফর পাটনা সিটি মার্ডার কেস ইনভেস্টিগেশন। সত্যি ওই সিরিয়াল কিলার আমার চেয়ে অনেক বুদ্ধি ধরে। তারপর আমি যদি বেশি কিছু করতে যাই তখন আমার ভাগ্নেকে। মামার পুরো কথা শেষ হতে না হতেই আঙ্কেল হাত দেখিয়ে চুপ করতে বললেন। উনি কিছুক্ষণ শান্ত থেকে বললেন, অংশু, তোমার হঠাৎ করে কি হলো? আমার কি কিছু ভুল হয়েছে? এ বাবা, ছি, আপনি বা আপনার ফ্যামিলি মেম্বার কারোর কোনো ভুল হয়নি। আর এখানে ঠিক ভুল এসবের প্রসঙ্গই নেই। যেটা আমার মনে হয়েছে আমি তাই বললাম। অতীতে আমি যেসব কেস সমাধান করেছি তা এত জটিল আর মর্মান্তিক ছিল না। আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না, আপনি আমায় ক্ষমা করবেন। শেষে একটা কথা বলবো, কাল রাতে যেখানে গেছিলাম, মানে প্রাক্তন ডিএসপির বাড়ি, ওনার সাথে দেখা করে তেমন কোনো লাভ হলো না। আপনাদের মতো ওনারও একই মত। কি মত ওনার? এই খুনি একজন বিকৃত মস্তিষ্কের সিরিয়াল কিলার। আমি যা যা ভাবছি, যেই পথ অনুসরণ করে এগোতে চাইছি, সবটাই ভুল। মামা কি সত্যি পাগল হয়ে গেছে, নাকি কোনো অতৃপ্ত আত্মা ভর করেছে? একের পর এক যা বলে গেল তাতে তো আমি নিজেই মামাকে চিনতে পারছি না। আমার গোয়েন্দা মামা শেষ পর্যন্ত ভয় পেয়ে কেস ছেড়ে পালাচ্ছে। ভেবেছিলাম অনেকগুলো প্রশ্ন মামার মুখের ওপর করেই বসি, তবে প্রশ্ন করার মতো এতটুকু শক্তি আমার মধ্যে অবশিষ্ট ছিল না। রান্নাঘর থেকে কোনো মেয়ে মানুষের নাসারন্ধ টানার শব্দ পেলাম। বোধ করি এতক্ষণ ধরে রীতাদি নীরবে কেঁদে চলেছিল। শেষ পর্যন্ত আমার কাছের মানুষটি এতগুলো মানুষের মন ভেঙে বাড়ি ফিরে যাবে। মামা কি সত্যি ভালো থাকতে পারবে? ঠিক আছে অংশু, তুমি যখন কেস থেকে সরে দাঁড়াতে চাও তখন তোমায় আর জোর করব না।
তবে আজকের দিনটা অন্তত থেকে যাও। বেশ, সে না হয় থাকবো, তবে তার আগে যে একবার আমাকে আপনার অফিসে যেতে হবে। এখন যা যা বললাম সবটাই ধরে নিন মিছে কথা ছিল। আমি কোথাও যাচ্ছি না, এটা একটা অভিনয় ছিল মাত্র। যে যেই স্থানে দাঁড়িয়েছিল সে সেই স্থান থেকে মামার দিকে বিস্ফারিত নয়নে চেয়ে থাকে। সাত সকালে এমন নিষ্ঠুর রসিকতা করার হঠাৎ এমন কি প্রয়োজন হয়ে পড়ল মামার? এখন তো মনে হচ্ছে রীতাদির ওপর শোধ তুলতেই মামা ওই কথাগুলো বলেছিল। বাপ রে বাপ, কি দারুণ অভিনয়টাই না করতে পারে মামা। শেষ পর্যন্ত আমাকেও গোল খাইয়ে ছাড়ল। অংশু, তুমি সত্যি আমায় টেনশনের মধ্যে ফেলে দিয়েছিলে। তা এমন কেন করলে, সেই নিয়ে কি কিছু বলবে? বলার তো অনেক কিছুই ছিল ধীমানবাবু, তবে এই মুহূর্তে যতটুকু বলবো ততটুকু যদি ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে আমার অনেক সুবিধে হতো। মামার কথাবার্তার মধ্যে কেমন একটা রহস্যের গন্ধ পাচ্ছিলাম। আমি হলফ করে বলতে পারি গোয়েন্দা মশাই নিশ্চয়ই কোনো ক্ষুদ্র আলোর সন্ধান পেয়েছে, নয়তো বিনা কারণে এত সব ঘুরিয়ে পেঁচিয়ে কূটনৈতিক পরিকল্পনার জাল বুনতে যেত না। আঙ্কেল এবারে খুব মনোযোগ সহকারে মামার বক্তব্য শুনতে লাগলো। আপনি কিছুক্ষণ পর বেরিয়ে যাবেন, আর তার খানিক বাদে আমি আপনার অফিসে গিয়ে ঢুকব। এরপর যেমনটা এখানে বললাম ঠিক তেমন কথাই সেখানে গিয়ে বলবো। তবে একটা কথা, অভিনয় যেন সবার কাছে সত্যি বলেই মনে হয়। তাহলে আপনি প্রস্তুত তো? আমি একদম প্রস্তুত। তবে আপনার তবের মানে কি সেটা আমি বুঝতে পেরেছি। আপনি হয়তো জানতে চাইছেন যে কেন আমি এমন একটা কাজ আপনাকে দিয়ে করাচ্ছি। ধীমানবাবু, আশা করি আপনি রামায়ণে বিভীষণের কথাটা ভুলে যাননি। আমি জাস্ট আপনার দপ্তরের বিভীষণটিকে জানাতে চাই আমরা কলকাতায় ফিরে যাচ্ছি। তুমি তাহলে বুঝতে পেরেছ অংশু, যে কে সেই লোক যে কিনা আমাদের এক একটা পদক্ষেপের ব্যাপারে সব কিছু বাইরে পাচার করে দিচ্ছে? একটু অপেক্ষা করুন ধীমানবাবু, আমি এক্ষুনি কিছুই আপনাকে জানাতে পারবো না। আঙ্কেল খানিক বাদে বেরিয়ে গেলে যা প্ল্যান ছিল আমি আর অংশু মামা ঠিক সেই মতো ঘর থেকে আধ ঘন্টা পরে বের হলাম। অফিসে ঢুকতে গিয়ে দেখি অন্যান্য দিনের তুলনায় আজ একটু বেশি সংখ্যায় অফিসাররা রয়েছেন। এমন দৃশ্য দেখে আমি মনে মনে ভাবলাম, যাক, একদিক থেকে ভালোই হয়েছে। ইতিমধ্যে মামা আর আঙ্কেলের মধ্যে অভিনয় বেশ জমে উঠেছে। আঙ্কেল চোখ টিপে ইশারা করলে আমি আর মামা দরজা খুলে বেরিয়ে আসি। আমরা এইভাবে বেরিয়ে আসব তা হয়তো দরজায় কান রেখে শুনতে থাকা কয়েকজন অফিসার ভাবতেও পারেননি। বেশ, তুমি তাহলে কেমন গোয়েন্দা আমার তা জানা হয়ে গেল। বাঙালি গোয়েন্দা গল্পের বইতেই শোভা পায়, বাস্তবে নয়। আমি পিছন করে দেখলাম কতগুলো অফিসার মামাকে নিয়ে খিল্লি করছে। अरे ओ भाई साहब, ओ छिपकली भाई साहब, अब सच में डिटेक्टिव है क्या नहीं, वो तो बता के जाइए। মামা ওনাদের কথায় কর্ণপাত না করে ডিএসপি ভবন থেকে বেরিয়ে এলো। গেট থেকে বেরোনোর সময় লক্ষ্য করলাম যে এই কনস্টেবল এতদিন যাবৎ মামাকে দেখে স্যালিউট জানাতো, আজ সেও নির্লজ্জের মতো দাঁড়িয়ে তামাক সেবন করতে করতে মুখ টিপে ফিক ফিক করে হাসছে। মামা, অভিনয়ের প্ল্যানটা একটু বেশি ভারী হয়ে গেল না? ধুর পাগল, আমি তো বেজায় খুশি হলাম ওদের অমন ধরা কটূক্তি শুনে। দেখলি না, বেড়াবার সময় আমায় নকল টিকটিকি বলে পরিহাস করলো। আর এখনো অবধি এতগুলো কেস সলভ করতে যা যা প্ল্যান করেছি সেগুলো কি কখনো ফেল হয়েছে ভাগ্নে? সবসময় মনে রাখবি রিপন, গোয়েন্দা আর জঙ্গলের বাঘ যখন বড় কিছু শিকার করে তখন দুপা পিছিয়ে আসে। আমি এখন শিকারকে মাঠে খেলার জন্য একটু একটু করে আহ্বান জানাচ্ছি। আমি জানি তুমি অনেক দূর এগিয়ে গেছো, তবে আমার একটা ছোট্ট প্রশ্নের উত্তর দেবে? নিশ্চয়ই দেব। বলছি যে কাল রাতে তুমি প্রাক্তন ডিএসপির বাড়ি গেছিলে সেটা তো শুনলাম, কিন্তু ওইভাবে আমাদের ছেড়ে হঠাৎ কি মনে পড়ে গেল যে উদ্ভ্রান্তের মতো ছুটে চলে গেলে? সরি ভাগ্নে,
এই বিষয়ে আমি তোকে এক্ষুনি কিচ্ছু বলতে পারছি না। যে মানুষটার সাথে 18 তারিখ মিটিং ফিক্স হয়েছিল, সেই মানুষ হঠাৎ আমার জরুরি ভিত্তিতে ধীমানবাবুর একটা ফোন কলে রাজি হয়ে যাবে দেখা করতে, আমি তা সত্যি কল্পনাও করিনি। কালকের রাতটা এই কেসের পুরো নকশা পাল্টে দিল রিপন। অটোতে করে বাড়ি ফেরার সময় মামার থেকে অল্প বিস্তর বক্তব্য শুনে আমার কাছে সব জলের মতো পরিষ্কার হয়ে যায়। কে আছে বিভীষণ রূপে ছদ্মবেশে, আর কেই বা খুন করে চলেছে রাতের অন্ধকারে? গোয়েন্দা অংশ কি সব ধরে ফেলেছে? এখন শুধু সময়ের অপেক্ষা। ঘরে আসতে না আসতেই মামা রীতাদিকে মার্কেট যাওয়ার রাস্তা জিজ্ঞেস করে একাই বেরিয়ে গেল। কোনো কারণ বলে গেল না। মামা চলে গেলে রীতাদি আর আন্টি মিলে আমায় চেপে ধরল। তারা বিস্তারিতভাবে জানতে চায় ডিএসপি অফিসে ঠিক কি কি হয়েছিল। বেলা 1টার দিকে মামা বাড়ি ফিরে এলো, হাতে 2-3টে প্লাস্টিকের ব্যাগ। আমার কৌতূহলের কথা মাথায় রেখেই মামা বলল, ভাগ্নে, প্রস্তুত হও, এবারে ছদ্মবেশ ধরার পালা। এখানে যা যা আছে সব তোর আর আমার জিনিস। এতে কি আছে মামা? ধুতি, ফতুয়া, গেঞ্জি, গামছা আর হাওয়াই চপ্পল। পোশাকের বাহার শুনে আমার আর জানতে ইচ্ছা হলো না ঠিক কোন শ্রেণীর মানুষের ছদ্মবেশ আমরা নিতে চলেছি। কিছু বছর আগেই মামার পাল্লায় পড়ে একবার কাজের লোক সেজেছিলাম। সেই স্মৃতি আমার মনে পড়লেই হাতে পায়ে ব্যথা শুরু হয়ে যায়। সে বাড়ির মালিক কি খাটানটাই না খাটিয়েছিল আমায়। দুপুরে লাঞ্চ টেবিলে আমাদের সাথে যোগ দিতে আঙ্কেলও চলে আসেন। তিনি জানান থানার প্রায় সবাই মামার উপর বেশ ক্ষেপে আছে। যাক, তাহলে বলতে হয় এই অবধি প্ল্যান ঠিকভাবে কাজ করেছে। এখন তাহলে প্ল্যান বিতে আমাদের শিফট করার পালা। প্ল্যান বি? হ্যাঁ, প্ল্যান বি। আর শুধু বি নয়, প্ল্যান সিও আছে। প্ল্যান বিতে আমরা এখান থেকে সত্যি চলে যাব। তবে ভয় নেই, পাটনা শহরের ভিতরে কোথাও একটা থাকব। কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের কাউকেই জানাতে পারবো না যে ঠিক কোথায় আমরা থাকব। মানেটা কি আপনার? গোয়েন্দা হয়েছেন বলে কি মাথা কিনে নিয়েছেন সবার? যখন যা খুশি করে চলেছেন। একবারও কি ভেবে দেখেছেন আপনার এইসব উদ্ভট পরিকল্পনার চোটে কারোর কি পরিমাণে চিন্তা হয়? আজ সকালেই বললেন চলে যাবেন, তারপর বললেন এটা অভিনয় ছিল, আর এখন যাবেন, তবে পাটনা ছেড়ে নয়, এই বাড়ি ছেড়ে। যান না, যান, আপনি এখনই চলে যান। এই বলে রীতাদি খাওয়া ছেড়ে উঠে চলে গেল নিজের ঘরে। আন্টি আর আঙ্কেল রীতিমতো হতবাক। বাইরের প্রখর রোদ থাকলেও ঘরের ভেতর কালবৈশাখীর ঝড় হঠাৎ আছড়ে পড়ে গেছে। ঝড়ের গতিবেগ এতটাই প্রবল ছিল যে কেউ কিছু বুঝে ওঠার আগেই সবকিছু লণ্ডভণ্ড করে দেয়। এদিকে পরিস্থিতি সামাল দিতে আমার গোয়েন্দা মামা কাঁচুমাচু মুখ করে বলতে শুরু করলো, মনে হয় আপনাদের মেয়ে একটু বেশি চিন্তা করছে। হ্যাঁ অংশু, সেটাই তো অবাক করে দিচ্ছে। তবে তুমি ওর কথা কিছু মনে করো না। না না, আমি আর কি মনে করব? তার চেয়ে বরং সবকিছু গোছগাছ করে গিয়ে কাল সকালে এখান থেকে চলে যেতে হবে। মামা কোনো রকমের সেখান থেকে উঠে যেতে পারলে যেন হাঁপ ছেড়ে বাঁচে। রীতাদি আমার মামাকে এমন চাতাকলে ফেলেছে যে চোখ তুলে আঙ্কেল বা আন্টির দিকে তাকাতে পর্যন্ত পারছে না। আচ্ছা অংশু, তুমি কিন্তু প্ল্যান সি এর ব্যাপারে কিছু বললে না। প্ল্যান সি এখনো অবধি ভেবে উঠিনি। তবে অন্তিম প্ল্যান নির্ভর করছে সিরিয়াল কিলারের পদক্ষেপের উপর। আমাদের এভাবে এখান থেকে চলে যাওয়া সবটাই তো তাকে উদ্দেশ্য করে। ঢাকঢোল পিটিয়ে আমন্ত্রণ জানালাম, তা তো বিফলে যাওয়ার জন্য নয়। মামার কথা মতো পরের দিন সকাল সকাল উঠে তৈরি হয়ে বেরোনোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ করে দরজায় কেউ টোকা দিয়ে উঠলে দেখি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে। আমি কিছু বলার আগে আঙ্কেল বলল, আচ্ছা, কাল খাবার টেবিলে যা ঘটল তার মানে তুমি কি কিছু জানো রিপন?
না মানে আঙ্কেল, ঠিক কোন বিষয়টা নিয়ে জানতে। আমার কথা পুরো না হতেই বিশেষ কথার ছলে আবার চেপে ধরলেন। দেখো রিপন, আমি আমার মেয়েকে খুব ভালো করেই চিনি। ওকে কখনো কারোর প্রতি এতটা চিন্তা করতে কোনোদিন দেখিনি। কাল রাতের পর আমি আর তোমার আন্টি একটা বিষয় খুব ভালোভাবে বুঝতে পেরেছি। ক্ষমা করবেন, আপনারা কি বুঝতে পেরেছেন তা আমি জানি না। তবে ছোট হয়েও একটা কথা বলি আপনাকে, এইবার অন্তত শেষবার সুচরিতাদিকে বিয়ের ব্যাপারটা আপনি আবার মনে করিয়ে দিন। হয়তো বরাবরের মতো আর নিরাশ হতে হবে না আপনাদের। ঠিক করলাম নাকি ভুল তা আমার জানা ছিল না, তবে আকার ইঙ্গিতে আমি কি বলতে চেয়েছি তা আঙ্কেল ঠিকই বুঝতে পেরেছেন। তাই তো বেরোবার সময় আমার খুব কাছে এসে ধীর স্বরে একটি কথা বলে গেলেন। রিপন, তোমরা চলে যাওয়ার পর আমি আমার বন্ধুকে ফোন করব। আমার মিসেস জানিয়েছে রীতা মা বিয়েতে মত দিয়েছে। মামার সাথে মিশনে যাওয়ার আগে এর চেয়ে বড় সুখবর আর কি বা হতে পারে। তবে ভাবনার বিষয়টা হলো, যাকে এই কয়েকদিন দিদি বলে ডেকে আসলাম তাকে ছোট মামি বলে মেনে নিতে হবে। সাত সকালে সরকারি বাসে চেপে মামার সাথে পাড়ি দিয়েছি অজানা এক পথে। রিপন, চল, আমাদের এখানেই নামতে হবে। মুখে এই রুমালটা বেঁধে নে। বাস থেকে নেমে দেখলাম আশপাশে খুব একটা মানুষজন নেই। চারিদিকে ধান জমি, আর মাঝখানের পিচ রাস্তায় শুধু আমি আর মামা। এটা কোন জায়গা মামা? তুমি কি কোনো গ্রামগঞ্জে থাকবে বলে ঠিক করেছো? সামনের দিকে 5 কিলোমিটার হেঁটে গেলেই আবার শহরের কোলাহল শুনতে পাবি। এটা কোনো গ্রাম নয়। বাস থেকে এখানে নেমে পড়লাম যাতে করে নিজেদের পোশাক পরিবর্তন করে নিতে কোনো সমস্যা না হয়। চল, সামনের ধান জমিতে গিয়ে ধুতি ফতুয়াটা পরে নেই। মামার কথা মতো পোশাক পরিবর্তন হলে আমার মাথার চুলগুলো ধরে একটু এলোমেলো করে দিল। শোন, আমরা একজন বড়লোক মনিবের বাড়িতে কাজের লোক সেজে কিছুদিন থাকব। তোর পরিচয় হলো তুই আমার ভাই লক্ষণ আর আমি তোর দাদা রাম। তোর যদি কিছু প্রশ্ন থাকে তুই এক্ষুনি করতে পারিস। পরে ওখানে গিয়ে বারবার আমায় এটা সেটা নিয়ে কৌতূহল দেখাবি না। আচ্ছা, সে না হয় দেখালাম না, তবে কি কাজ আমরা করব সেটা তো বলবে। তা নিয়ে তোকে ভাবতে হবে না। বাড়ির মালিক আমাদের আসল পরিচয় জানেন। উনি ওনার বিশ্বস্ত কাজের লোকেদের সব কিছু আগে থেকেই বলে রেখেছেন। আমাদের কাজ বলে যদি কিছু থাকে তা হলো অপেক্ষা। চল চল, এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না। এখন তাড়াতাড়ি পা চালাতো। মামার সাথে বাকি পথ গল্প করতে করতে কখন যে শহরতলির যানজট রাস্তায় উঠে পড়েছি তা একদমই বুঝতে পারিনি। বড় রাস্তা থেকে ডান দিক হয়ে বাম দিকে বাঁক নিতেই নাক বরাবর একটি অট্টালিকার সামনে এসে দুজনেই দাঁড়িয়ে পড়লাম। এমন বাসভবন কলকাতা শহরে বিস্তর দেখেছি, পাটনা শহরে এমন ধরনের বাড়ি এই প্রথম দেখলাম। বাইরের উঁচু দরজার কাছে এসে দুবার কড়া নাড়াতেই একজন নেপালি গোছের ডোরকিপার প্রবেশদ্বার খুলে দিল। নেপালি লোকটিকে দেখে মনে হলো মামাকে উনি আগে থেকেই চেনেন। একটা বিটকেল হাসি দিয়ে অভ্যর্থনা জানালেন ভেতরে যাওয়ার জন্য। আমি মামার দিকে চেয়েছিলাম কিছু একটা বলার জন্য, কিন্তু হঠাৎ করে বিনা মেঘে বজ্রপাত ঘটিয়ে অত্যন্ত গম্ভীর গলায় কেউ একজন প্রশ্ন করে উঠল, इतना लेट क्यों हुआ राम? ডান দিকে তাকাতেই দেখি লম্বা শরীরযুক্ত বছর 60-এর ব্যক্তিটি কলা গাছ থেকে শুকনো পাতা কাঁচি দিয়ে কেটে কেটে এক জায়গায় জমা করছে। হাতের মাসল দুটো ফুলে ওঠা থেকে নিশ্চিত হলাম বয়স হয়তো ওনার শরীরকে এখনো সংকুচিত করতে পারেনি। ভদ্রলোকের গায়ের রং খুব একটা বেশি পরিষ্কার বা ময়লা দুটোই নয়, চলতি ভাষায় বলা চলে শ্যামবর্ণ। উনি মামাকে প্রশ্ন করেই আমাদের দিকে এগিয়ে আসলেন। मालिक, देर के लिए माफ कर दीजिए। ई मेरा छोटा भाई लक्ष्मण। जा जा प्रणाम कर मालिक को। अच्छा अच्छा ठीक अच्छे। शंभू, ए शंभू, शंभू इन दोनों को लेके जाओ। क्या काम है अच्छे से इनको समझा देना। আমি আর মামা একজন ভৃত্যের সাথে বাড়ির ভেতরে এসে উপস্থিত হলাম।
উনি প্রথমেই আমাদের নিয়ে গেলেন বাড়ির পিছনের অংশে। বাবু সাহেবরা, আমি একটু আধটু বাংলা বলিনি, তাই আপনারা কষ্ট করে হিন্দি বলবেন না। তাহলে বাবু, এটি আপনার ভাঞ্জা হয়? হ্যাঁ শম্ভু দাদা, এই আমার একমাত্র ভাগ্নে। আচ্ছা শম্ভু দাদা, আমাদের আসল পরিচয় সম্পর্কে বাকিরা কেউ জানে না তো? নেই বাবু, কেউ না। আপনারা আপাতত আমার ঘরে গিয়ে আরাম করেন, পরে মালিক ডাক দিলে আপনাদের লেকে যাব। বয়স্ক ভৃত্যটি আমাদেরকে ওনার ঘরে বসিয়ে বাইরে চলে গেলেন। মাত্র মিনিট 5 পর গরম গরম লুচি আর তার সঙ্গে মটর পনিরের সবজি নিয়ে ঘরে ঢুকে এলো শম্ভুদাদা। সত্যি, মানুষটা যেভাবে এসে থেকে আমাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তা দেখে খুব লজ্জা বোধ হলো। শম্ভুদার যে বয়স হয়েছে তা ওনার স্বাস্থ্য দেখেই বোঝা যায়। বুঝলি রিপন, এই শম্ভু বিহারী সবার কাছে শম্ভু দাদা নামেই পরিচিত। এমনকি ওনার নাতি দাদাজি না বলে আর সবার মতো দাদা বলেই ডাকে। আমাদের খাওয়া হয়ে গেলে উনি থালা প্লেট নিয়ে চলে গেলেন, তবে যেতে যেতে বলে গেলেন যেন কিছুক্ষণ আমরা বিশ্রাম নিয়ে নিই। আচ্ছা মামা, এবার বলো তো, এ বাড়ির মালিক কি উনি যাকে আমরা বাইরে দেখলাম? আর এত ভালো পরিচয় কিভাবে তোমার সাথে হলো? একদম ঠিক ধরেছিস, এই অট্টালিকার মালিক উনি যাকে একটু আগে কলাপাতা কাটতে দেখেছিলি। পরিচয় বৃত্তান্ত ঠিক খোলসা করে এক্ষুনি তোকে বলছি না, তবে ধীমানবাবুর খুব ক্লোজ একজন বন্ধু। উনি আমাদেরকে সহায়তা করছেন ছিপ দিয়ে মাছ ধরতে, তাই তো ওনার আশ্রয়ে আসা। তাহলে ওই বাড়িতে থাকতে তুমি সবাইকে বলে এলে আমরা কোথায় থাকবো সেটা কাউকে বলা যাবে না, আর এখন বলছো আঙ্কেলের ফ্রেন্ড। তাহলে কি আঙ্কেল সব জেনে বুঝে না জানার ভান করলো? এই হচ্ছে তোর সবচেয়ে বড় একটা দোষ। একটা প্রশ্ন করতে না করতেই আরো 3টে প্রশ্ন করে বসিস। তুই তোর কৌতূহলকে এবার থেকে একটু দমিয়ে রাখতে শেখ রিপন। আচ্ছা বেশ, তোর অত বড় বড় প্রশ্নের খুব ছোট একটি উত্তর হলো না, ধীমানবাবু কিছুই জানেন না। আমার প্ল্যান ঠিকমতো কাজ করলে খুব সম্ভবত উনি জানতে পারবেন আমরা ঠিক কোথায় আছি। কারণ পাটনা শহরের নেক্সট টার্গেট এই বাড়িতেই আছেন মিস্টার রাখিলেশ সিনহা, ওরফে এ বাড়ির মালিক, সিরিয়াল কিলারের পরবর্তী শিকার। মামা অনায়াসে যে কথা বলল সে কথা শোনা মাত্রই আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। এটা কি মামা তার অনুমান থেকে বলছে নাকি সঠিক ধারণা? এই প্রশ্নের উত্তর আগে থেকে জানার কোনো বিকল্প রাস্তা নেই, তবে শেয়ানে শেয়ানে লড়াই যে হবে তার আভাস এখন থেকেই পাচ্ছি। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে উঠলে শম্ভুদাদা লাঞ্চের জন্য অন্য এক ভৃত্যকে দিয়ে খবর পাঠালেন। কিছুক্ষণ পর শম্ভুদাদা আসতে মামা বারণ করলেন এরকম আলাদা করে খাবার না পাঠাতে। শম্ভুদা সায় দিলেন। আচ্ছা শম্ভুদা, আপনি কি জানেন আমরা কেন এখানে এসেছি? মানে মিস্টার সিনহা কি সব বলেছেন আপনাকে? মালিক সব কিছু না বললেও থোড়া থোড়া বলেছেন। বলেছিল ওনার নাকি বিপদ হতে পারে, তাই তাকে রক্ষা করতে দুজন পুলিশ বাবু ছুপকে আমাদের বাড়িতে থাকবেন। মামা শম্ভুদাদার সাথে এটা ওটা নিয়ে বিস্তর গল্প করতে থাকে। উনি বলেন সে নাকি মাত্র 18 বছর বয়স থেকে এই বাড়িতেই আছে। আর কি বলবো বাবু সাহেবরা, তখন এ বাড়িতে মালিক আর তার পত্নী আর একমাত্র বিটিয়াকে নিয়ে কতই সুখে থাকতো। বিটিয়া বড় হলে ধুমধাম সে বিহা দিল। বিটিয়ার বিহা হয়ে মাত্র 1 महीना হয়েছিল, इसमें घटे गल वो दुखद हादसा। हमारी मालकिन सीढ़ियों से फिसल कर পড়ে গেল, আর তারপরে হসপিটালে নিয়ে যেতেই ডাক্তার বলে দিল সব খতম। মালিক তারপর থেকেই চুপচাপ হয়ে পড়ল। ধীরে ধীরে नशा की आदत बहुत বেড়ে গেল, আর একদিন अचानक काम काज से इस्तीफा देके सारा दिन ঘরেই বন্দি করে নিল নিজে। बाबूरा, आप लोग तो आज आए हो, लेकिन कल मेरे साथ एक अजीब घटना ঘটেছে। যদি কিছু মনে না করেন তাহলে বলতে পারি। শম্ভুদা হয়তো একটু বেশি খোলামেলা মানুষ, তো এভাবে এত কথা একধার দিয়ে বলে যেত না। আমার আর মামার খাওয়া দাওয়া হয়ে গেলেও একটা বিশেষ স্বভাবজনিত কারণে খালি থালায় হাত ঝুলিয়ে বসেছিলাম। অধীর আগ্রহের সঙ্গে শম্ভুদার কথাগুলো শুনে চললাম। কাল রাত করিব 1 বাজে হঠাৎ শুনি মালিকের ঘরের থেকে খুব হাল্লার আওয়াজ আসছে। বিছানা ছেড়ে বাবুর ঘরের দিকে ছুটে গেলাম।
দরওয়াজা ঠেলে ঘরে ঢুকতেই দেখি উনি প্রচুর নেশা করে উল্টা সিধা বাত বলছে মালকিনের ছবির দিকে তাকিয়ে। ওনাকে ধরে ধীরে ধীরে নিয়ে আসলাম, বিছানায় শুইয়ে দিলাম। তারপর ও আমাকে একটা বাত বলল। शंभू, मैं एक पापी हूँ। बहुत लोगों की सर्वनाश की है और मेरे पापों की कारण मेरी सुमन भी मुझे छोड़ के चली गई। শম্ভুদাদা হয়তো আরো কিছু বলতো, তবে দোতলা থেকে এক চীনা ভারী গলার স্বর পেয়ে উঠে দাঁড়ালো। आप लोग हाथ धो के मेरे साथ आइए, মালিক আপনাদের সাথে দেখা করবে। ভেবে অবাক লাগলো আমার। এত বড় বাড়ি, তবে ভোগ করার মতো কেউ নেই। একমাত্র মেয়ে, সেও বিয়ে করে অন্যত্র চলে গেছে। শম্ভুদা ছাড়া আরো 3 জন ভৃত্য এই বাড়িতে কাজ করে। সেই 3 জন সন্ধ্যের পর বাড়ি ফিরে যায়, আর থাকার মধ্যে শুধু শম্ভুদা আর ওনার মালিক। তবে শুনেছি সোনালি তরল পেটে পড়লে অনেক গোপন কথা নিজের অজান্তেই কেউ কেউ বলে ফেলে। তাহলে সত্যিই কি এ বাড়ির মালিক কোনো ভয়ঙ্কর পাপ করেছে? সিঁড়ি দিয়ে উঠে যেতেই ডান দিকের একটি ঘর উদ্দেশ্য করে শম্ভুদা আমাদেরকে ভেতরে চলে যেতে বললেন। ভিতরে গিয়ে চোখ ঘুরিয়ে দেখে বুঝতে পারি এটি একটি বেডরুম। অখিলেশবাবু ইজি চেয়ারে বসে হাতে চুরুট নিয়ে বসে আছেন। না, ঠিক বসে আছেন না, তার চেয়ে বরং বলা ভালো বসে অপেক্ষা করছিলেন। মামাকে লক্ষ্য করে চুরুট নামিয়ে বিশেষ হাসি মুখ করে আলিঙ্গন করলেন। তিনি বারবার জিজ্ঞেস করলেন আমাদের কোনো অসুবিধা হচ্ছে নাকি। ওনার মন্তব্য শুনে মামা বলল, কি বলছেন মিস্টার সিনহা? এতটুকু সময়ে আপনার ওই অতি বিশ্বস্ত শম্ভু দাদা যেভাবে খাতির যত্ন করেছে, যেন ভুলে যেতে বসেছি আমাদের এখানে আসার আসল উদ্দেশ্য কি। তবে অসুবিধা কিন্তু এবার থেকে আপনার হবে, এই ধরে নিন আমরা যে কদিন রয়েছি। আই নো মিস্টার অংশু, আই নো। তোমরা প্রত্যহ রাতে আমার বেডরুমে শোবে, আর আমি শোবো শম্ভুর ঘরে। কথা প্রসঙ্গে শুরুতেই যেই যুক্তিটা উঠে আসলো তার কিছুই নয়, এটা মামার একটা পরিকল্পনা মাত্র। যেহেতু মিস্টার অখিলেশ খুব একটা ঘরের বাইরে বের হন না, তাই তাকে কেউ যদি খুন করতে চায় তখন তাকে তার ঘরেই আসতে হবে। তবে কথা হলো, মামা কেন দিনের বেলা ছেড়ে রাতের বেলায় ওনার প্রাণ সংশয় নিয়ে বেশি চিন্তামগ্ন হয়ে রইলেন? আসলে এখানেও একটা সায়েন্টিফিক লজিক কাজ করে। সেই পুরাতন সময় থেকে যে কোনো খারাপ কাজ অথবা খুন ডাকাতি এমনকি স্মাগলিং এই সকল কাজ করা তো ওই রাতের অন্ধকারই। অন্ধকার যে কোনো অভিযানের ক্ষেত্রে একদম সঠিক সময়। যুক্তি দিয়ে অবশ্য আরও অনেক এক্সাম্পল সেট করা যায়, তবে হাতের কাছে এখন সবচেয়ে বড় প্রমাণ হল পাটনা শহরের সিরিয়াল কিলার। বিগত 4 মাসে 5টি খুন, সবকটা রাতেই হয়েছে। সেই দিক দিয়ে দেখতে গেলে মামা যাকে নেক্সট টার্গেট বলে চিহ্নিত করেছে তাকে খুন করতে গেলে রাত ছাড়া সম্ভবই নয়। তাই আর যথাযথ কারণ বুঝেই মামা ওনাকে রাতের সময়টুকু এই ঘর ছেড়ে দিতে বললেন। আর এই ব্যাপারটা আমরা 3 জনই জানতাম। আরও কিছু সময় ধরে কথাবার্তা বলে তখনকার মতো আমি আর মামা নিচে চলে এলাম। সন্ধ্যের সময় বাকি ভৃত্যরা চলে যেতেই এত বড় বাড়ি যেন শ্মশানে পরিণত হলো। এতটুকু কোনো শব্দ নেই কোথাও। কান পাতলেই শোনা যায় দূরে জনবসতির সেই চীনা শহরে কোলাহল। প্রথম দিনেই যদি এতটা বোর ফিল করি, তাহলে আগামী দিনগুলোর যে কি হবে ভগবানই জান। আমি এসবই ভাবছি, হঠাৎই মামা রুমের দরজা খুলে ভেতরে এসে বলল, ছাদে চল, ওখানে শম্ভু দাদা আর মিস্টার সিনহা রয়েছেন। মামার সাথে ছাদে উঠেই আমার সমস্ত জড়তা এক নিমেষে উধাও হয়ে গেল। বাড়ির ভিতরে যেই অস্বস্তি আমাকে ঘিরে ধরেছিল তা এখন নেই বললেই চলে। গরমের রাতে এমন এক ছাদ থাকলে আর কি বা চাই। বাগানের উঁচু গাছগুলো যত তুলে উঠছে তত যেন আলতো বাতাস শরীর স্পর্শ করে গাছ শিউড়ে দিচ্ছে। ছাদে একাকী বিচরণ করা হলে হঠাৎ হাসির শব্দ শুনে পিছন ঘুরে তাকালাম। একটি মাঝারি ধরনের প্লাস্টিকের টেবিল আর তার চারপাশে সব মিলিয়ে 4টি চেয়ার। টেবিলের ওপর অনেক ধরনের স্ন্যাক্স জাতীয় খাবার, আর তার সঙ্গে আসর জমিয়ে চায়ের কাপ হাতে গল্প করে চলেছে 2 ব্যক্তি। রাতে ডিনার করা হয়ে গেলে শম্ভুদাদা আমাদের সাথে দেখা করে উনি অন্য একটা ঘরে শুতে চলে গেলেন। ঘড়িতে তখন 11:30 বাজে। অখিলেশ বাবুর ঘরে আসতেই দেখি উনি জেগে আছেন। বললেন,
जितने दिन आप लोग रहेंगे उतने दिन में शराब हाथ भी नहीं लगाऊंगा। उस किलर को एक बार रंगे हाथ पकड़ लीजिए और उसके बाद में उसे बताऊंगी कि मैं आज भी वही हूं। अगर उस दिन उसे जाने नहीं। কেন জানি না উনি হয়তো কিছু একটা বলতে চাইছিলেন, কিন্তু মামা ওনাকে থামিয়ে দিয়ে নিচে ঘর অবধি পৌঁছে দিয়ে আসলো। ব্যাপারটা কি হলো মামা? তুমি কথার মাঝে ওইভাবে ওনাকে টেনে নামিয়ে নিয়ে গেলে কেন? নেশা ভাগ্নে, সবই নেশা। নেশার ঘরে উটকো সব কথাবার্তা বকছিল। ওনার কথা ছেড়ে এখন আমি যা বলবো মন দিয়ে শোন। রিপন, একটু খেয়াল করে দেখ, এই ঘরের জানলা কিন্তু আর 5টা ঘরের জানলা থেকে সম্পূর্ণ আলাদা। মামার কথা মতো জানলায় চোখ যেতেই আমি চমকে উঠলাম। সত্যি তো, এতক্ষণ ঠিকভাবে খেয়াল করে দেখিনি। বর্তমান সময়ের আধুনিক জানলা, যাকে স্লাইডিং উইন্ডো বলে চিনি, এই সকল জানলা বেশিরভাগ ক্ষেত্রেই অ্যালুমিনিয়ামের ফ্রেমযুক্ত শৌখিন কাচের হয়ে থাকে। তবে এই জানলার বাইরে লোহার কোনো গ্রিল নেই, সুতরাং অনায়াসে যে কেউ চাইলে কাঁচ কেটে অথবা ভেঙে নির্দ্বিধায় ঢুকে পড়তে পারে। মেন গেটে 24 ঘন্টা সিকিউরিটি থাকে। তাছাড়া বাগানের অনেকগুলো গাছে সিসিটিভি ক্যামেরা বসানো। এই দিক থেকে ধরে নিতে হয় সামনের পথ দিয়ে আসার কোনো রকম ঝুঁকি সে নেবে না। তাহলে বাকি রইল ছাদ আর এই জানালা। না, ছাদের দরজা আমি ভালো করে দেখে নিয়েছি। সেখান থেকে ঢোকার মতো এতটুকু সুযোগ নেই। এখন বাকি রইল একটি সুযোগ, অর্থাৎ স্লাইডিং জানলা। বুঝলি রিপন, তাহলে কেন আমি মিস্টার সিনহাকে অন্য ঘরে চালান করে দিলাম? স্লাইডিং জানলার এক পাট খুলে নিচের দিকে ঝুঁকে দেখলাম যে কেউ যদি দোতলার এই রুমে প্রবেশ করতে চায় তাহলে সে সহজেই উঠে আসবে। আমার প্রশ্নের উত্তর এত সহজেই যে পেয়ে যাব তা আমি বুঝতে পারিনি। জানালার যেই পাটটা খুলেছিলাম তার ঠিক 12 ইঞ্চি দূরেই লোহার কালো একটা পাইপ নিচে নেমে গেছে। কিরে, যে উঠে আসবে তার সিঁড়িটা চোখে পড়ল তোর? হ্যাঁ, পড়ল তো ঠিকই, তবে এমন পাইপ বহুদিন পর দেখলাম। আজকাল লোহার পাইপের ব্যবহার তো হয় না বললেই চলে। ওরে, এই পাইপ কালকেই ছাদ থেকে নিচ অবধি লাগানো হয়েছে। পাইপটি অকেজো ছাড়া আর কিছুই নয়। বাহ, তুমি তো খুনিকে বেশ উপকার করছো দেখছি। একদম ঠিক বলেছিস। তবে উপকারটা আমাদের হবে যদি সে সেই পাইপ বেয়ে উপরে উঠে আসে। আসলে পাইপের ভিতরে এক বিশেষ ধরনের ইলেকট্রনিক গ্যাজেট বসানো আছে। সেই গ্যাজেটটির একটিই কাজ, যখনই ওই পাইপটিকে কেউ স্পর্শ করবে অমনি আমার হাতে এই ভাইব্রেটর যন্ত্রটি কেঁপে উঠবে। কিন্তু কিভাবে সম্ভব এটা মামা? খাটের তলা দিয়ে একটি কেবল ড্রিল দিয়ে দেওয়াল ফুটো করে সোজা পাইপের ভিতরে ছোট্ট ছিদ্রর সাহায্যে ওই ডিভাইসের সঙ্গে কানেক্ট রয়েছে। সবকিছু এমনভাবে করা হয়েছে যে বাইরের কেউ কিচ্ছু বুঝতে পারবে না। এখন দেখতে হবে আমার এই ছোট্ট ট্রিক্স ঠিকভাবে কাজ করে কিনা। কিন্তু তাই বলে আমরা কি নিশ্চিত হয়ে ঘুমিয়ে পড়ব? গ্যাজেট তো যে কোনো সময় খারাপ হয়ে যেতেই পারে। এদিকে আমরাও চিন্তামুক্ত হয়ে বিশ্রাম নিলাম, আর ওদিকে কোনো কিছু বুঝে ওঠার আগেই অতর্কিতে আমাদের উপর হামলা করে বসলো। তার জন্য একটা উপায় আগে থেকেই ভেবে রেখেছে তোর এই গোয়েন্দা মামা। প্রত্যেক দিন যখনই আমরা এই ঘরে শুতে আসব, তুই রাত 2টো অবধি জেগে থাকবি, আর আমি 2টো থেকে ভোর 5টা পর্যন্ত। এই মাস শেষ হতে আরও 11 দিন বাকি। অবশ্য ভেবে দেখতে গেলে সিরিয়াল কিলার তার এই মাসের টার্গেট অলরেডি অ্যাচিভ করে নিয়েছে। তবে শুধু শুধু কেন যে আজ থেকে 2টো অবধি জেগে থাকতে হবে তা আমার বোধগম্য হলো না। আচ্ছা, এই বাড়ির মালিক অর্থাৎ অখিলেশ বাবু, সেও কি ইঞ্জিনিয়ার নাকি কন্ট্রাক্টর? একদিকে এসব যেমন চিন্তাও করে চলেছি, অন্যদিকে অন্ধকারে বসে হাতে একটি যন্ত্র ধরে পাহারাও দিয়ে চলেছি। অথচ আমার মামা কি নিশ্চিন্তে আরাম করে নরম বিছানায় ঘুম দিচ্ছে। সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথম রাতের অভিজ্ঞতা একেবারে ফ্ল্যাশব্যাকের মতো মনে পড়ে গেল। আমি রাত তখন 1:20 হবে, ঢুলু ঢুলু চোখে সোফাতে বসে রয়েছি। হঠাৎ কাঁধে কারোর হাতের স্পর্শ পেলে চিৎকার করে উঠি। গলা থেকে এক অস্ফুট আর্তনাদ কিছুটা বেরিয়ে যেতেই থেমে গেল।
বড় বড় ভয়ার্থ চোখ করে দেখি মামা দাঁড়িয়ে আছে। আমাকে বিশ্রাম নিতে বলে সে সোফাতে গিয়ে বসে পড়ল। ভোর ঠিক 5টার সময় চোখ এতটুকু খুলছে না, তবুও মামার জোড়াজুড়িতে উঠতেই হলো। ঘুম চোখে নেমে এলাম সেই ঘরে যেখানে এতক্ষণ মিস্টার সিনহা শুয়েছিলেন। বেশ বেশ তারপরে এই বাড়ির মালিক নিজের কক্ষে চলে গেলেন, আর আমিও কোনো রকমে বিছানার উপর শুয়ে পড়তেই এখন ঘুম থেকে উঠলাম। শম্ভুদাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা শম্ভু দাদা, আমার আর মামার ঠিক কি কাজ করতে হবে? আপনি লালুর সাথে বাগানের দেখভাল করবেন, আর আপনার মামা আমার কাজে সহায়তা করতে হর বক্ত আমার সাথেই থাকবে। আচ্ছা। খানিক বাদে মামাকে দেখলাম দোতলা থেকে নিচে নেমে আসছে, হাতে চায়ের ট্রে আর কাঁধে লাল একটি গামছা। সব মিলিয়ে বাড়ির কাজের লোকের মতনই দেখাচ্ছে। শম্ভুদা, মালিক বেডটি নিয়ে নিয়েছেন। দেখলাম আশেপাশে তুমি নেই, তাই আমি এগুলো নিয়ে চলে এলাম। আরে লক্ষ্মণ, তুই তো উঠে গেছিস দেখছি। তা বাইরে বড় মালি লালুর সাথে দেখা করে নে, ও বড্ড ভালো মানুষ। বাগানের বড় মালি ভীষণ ভালো লোক। প্রথম দিন দেখে আমাকে কোনো রকম ভারী কাজ করতেই দেয়নি, শুধু করার মধ্যে বিকেলের দিকে পাইপে জল দেওয়া, আর তাছাড়া তেমন কোনো কাজ ছিল না। এমনভাবেই এক একটা দিন কাটতে থাকে আমার আর মামার। ধীরে ধীরে অন্যান্য কর্মচারীদের সঙ্গে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেল। বুঝলে মামা, আমি জানি আমরা একটা নির্দিষ্ট মিশনের মধ্যে রয়েছি, কিন্তু এই 4টে মানুষের সাথে হাসি মুখে কাজ করতে গিয়ে একবারের জন্য মনে হয়নি যে এদের থেকে আমি সম্পূর্ণ আলাদা। যেখানে কলকাতায় থাকতে এক মুহূর্ত মোবাইল ছাড়া চলতেই পারতাম না, আর আজ দেখো টানা 1 মাস হয়ে গেল ছুঁয়ে পর্যন্ত দেখিনি। আমার মনে হয় সবটাই পরিবেশ, আর সেই পরিবেশে বসবাসকারী মানুষদের জন্যই এরকম হয়। বুঝতে পারছি ভাগ্নে, তবে আবেগে বশীভূত হয়ে কখনো যুদ্ধ জয় করা যায় না। সবটা তারা আজ নয় কাল ঠিকই জানতে পারবে, আর তখন তাদের মনের ভাব তোর প্রতি একই থাকবে কিনা এটা বলা খুব মুশকিল। আচ্ছা মামা, তুমি কি একদম শিওর যে মিস্টার সিনহাই এই মাসের টার্গেট? 200% শিওর। তাছাড়া আমার অনুমান যদি ভুল হতো তাহলে এখনো অবধি ঠিকই খবর পেয়ে যেতাম যে অন্য কেউ খুন হয়েছে। দেখেছিস, তোর সাথে গল্প করতে করতে বুঝতেই পারিনি কখন যে ঘড়িতে রাত 2টো বেজে গেছে। আমার আর রেস্ট হলো না রে। যা, তুই গিয়ে শুয়ে পড়। না না, ঠিক আছে, তুমি 2 ঘন্টা ঘুমিয়ে নাও না, আমি ঠিক জেগে থাকতে পারবো। মামা কিছুতেই আমাকে জেগে থাকতে দেবে না। খাটের পাশে নাইট ল্যাম্পের সুইচ অফ করে দিতেই গোটা রুম অন্ধকারে ছেয়ে গেল। বিছানা থেকে মামাকে অস্পষ্টভাবে দেখা যাচ্ছিল, শুধুমাত্র জানলা দিয়ে আসা পূর্ণিমার চাঁদের আলোর দরুন। ধীরে ধীরে চোখ ভারী হয়ে আসছে, তলিয়ে যাচ্ছিলাম গভীর ঘুমে। হঠাৎ মামা সেই আধুনিক যন্ত্রটি বিকট শব্দ করে কেঁপে উঠল। এতটুকু যন্ত্র যে এভাবে শব্দ করে উঠবে মামা নিজেও জানত না। আমি তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে বসলাম। মামা ডিভাইসটি কানেকশন অফ করে দিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল জানলার দিকে। মামা, বিড়াল নয় তো? মামা আমার কথার কোনো রকম কর্ণপাত না করে কাছে এসে বলল, ভাগ্নে, ভয় পাবি না, চুপচাপ চাদর মুড়ি দিয়ে পাশ ফিরে শুয়ে থাক। আমি সুইচ বোর্ডের পাশে যে আলমারিটা আছে ওটার ভেতরে লুকিয়ে পড়ছি। যদি দেখি সেই ব্যক্তি জানলার বাইরে থেকে শুট করার চেষ্টা করছে, তখনই আমি ওর আগেই ফায়ার করব। আর সে যদি তা না করে ঘরের ভিতরে ঢুকে আসে, সেক্ষেত্রে আমি প্ল্যান বিতে শিফট করে যাব। নে নে, শুয়ে পড়, শুয়ে পড়। পা থেকে মাথা অবধি একটি চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। আর কয়েক মুহূর্ত পর আদৌ আমি বেঁচে থাকবো কিনা তার সম্পূর্ণ নির্ভর করছে মামার উপর। রুমের ভেতরে এসি চললেও ভয়তে কপাল জুড়ে ঘাম জমতে শুরু করেছে। মনে হচ্ছে এই বুঝি হৃদযন্ত্রটি পাঁজর ভেঙে বেরিয়ে আসবে। উফ, আর পারছি না, এভাবে শুয়ে থাকতে অসহ্য হয়ে যাচ্ছি। শেষ পর্যন্ত মিস্টার সিনহার পরিবর্তে আমাকেই না প্রাণ দিতে হয়। চাদরের তলায় চোখ কান খোলা রেখে আকাশ কুসুম ভেবেই চলেছি। এমন সময় হঠাৎ শুনতে পেলাম খসখসে একটি শব্দ।
বুঝতে বাকি রইল না শব্দের উৎসস্থল বন্ধ থাকা জানলা থেকেই আসছে। মাত্র 1 মিনিটের ব্যবধানে ছোট্ট এক টুকরো কাঁচ ঘরের মেঝেতে পড়ে ভেঙে গেল। সর্বনাশ, এ নিশ্চয়ই কাঁচ কাটার ব্ল্যাক ডায়মন্ড পেন্সিল নিয়ে এসেছে। পাশ ফিরে শুয়ে থাকলেও জানলার বাইরের মানুষটির পরিকল্পনা যে ঠিক কী তা আমি বুঝে গেছি। প্রথমে ছোট্ট একটা হোল করে তাতে আঙুল ঢুকিয়ে ভেতর থেকে সাপোর্ট দেবে, তারপর বড় করে কাঁচের একটা অংশ কেটে ঘাস জমিতে ফেলে দেবে। এতে করে কাঁচ ভাঙার জোরালো শব্দ অনেকটাই কমে যাবে। যেমনটা আমি ভেবেছিলাম ঠিক তেমনটাই হলো। ছোট কাঁচের টুকরো কেটে ফেলার পর খানিক সময়ের জন্য সবকিছু স্তব্ধ থাকলে আবারও সেই খসখসে শব্দটি শুনতে পেলাম। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। যমদূত একটু একটু করে আমার দিকে এগিয়ে আসছে, অথচ আমি সব জেনেও নীরবে তার জন্য অপেক্ষা করছি। ঢুকে পড়েছে, এবার সে ঢুকে পড়েছে। আমার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে কেউ যেন জানলা থেকে লাফিয়ে ঢুকে আমার দিকে এগিয়ে আসছে। স্টপ! আই সে স্টপ! এতটুকু নড়লে আমি ট্রিগার চেপে দেব। হাত থেকে প্রস্তর খণ্ডটি ফেলে দিন বলছি। ভাগে, কুইক! মামার কথা মতো মুখ থেকে চাদর সরিয়ে বিছানা থেকে নেমে আসলাম। ব্যাগ থেকে দড়ি বের করে মুখোশধারী লোকটির হাত পা খুব ভালো করে বেঁধে চেয়ারে বসিয়ে দিলাম। এতক্ষণে এই কিলারকে সামনে থেকে দেখতে পেলাম। পায়ে কালো রঙের জিন্স আর পরনে রয়েছে ব্ল্যাক টি শার্ট। এছাড়াও হাই কোয়ালিটির বুট জুতো আর তারই সঙ্গে লেদার হ্যান্ড গ্লাভস। ভিতরে ভীষণ দেখতে ইচ্ছা করছিল মুখোশের আড়ালে লুকিয়ে থাকা সেই সিরিয়াল কিলারের মুখমণ্ডল, কিন্তু মুখোশ খুলতে যাওয়ার সময় মামা বাধা দিয়ে বলল, থাক রিপন, এখনই নয়। তুই নিচে গিয়ে মিস্টার সিনহা আর শম্ভু দাদাকে নিয়ে আয়। মিস্টার সিনহা আমার মুখ থেকে সব শুনেই দ্রুত সিঁড়ি দিয়ে উঠে এলেন। ইউ স্কাউন্ডেল সাইকোপ্যাথ, আই উইল কিল ইউ। প্লিজ প্লিজ মিস্টার সিনহা, আপনি ওকে ছেড়ে দিন। ওর শাস্তি আইন দেবে। আপনি নিজে একজন আইনের রক্ষক হয়ে এমন ভুল করবেন না। আমি অলরেডি ইনফর্ম করে দিয়েছি মিস্টার ধীমান বসুকে। উনি আর কিছুক্ষণের মধ্যেই টিম নিয়ে এসে পড়বেন। ততক্ষণ প্লিজ শান্ত হয়ে বসুন মিস্টার সিনহা। রিপন, বিছানার ওপরে যে প্রস্তর খণ্ডটি রয়েছে সেটা চাদর দিয়ে ঢেকে ফেল। তাহলে এটাই সেই সিরিয়াল কিলারের একমাত্র ওয়েপন। রাতের অন্ধকারে এই অস্ত্র দিয়েই 5টি নারকীয় খুন করেছে। রাত 2:45। 3টে ছোট বড় পুলিশ ভ্যান সোজা বাড়ির সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে নেমে এলো ঝাঁকে ঝাঁকে পুলিশ। ঘিরে ফেলল বৃত্তাকার বলয়ে গোটা বাড়িটা। একসঙ্গে প্রায় 6-7 জোড়া জুতোর শব্দ ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে দোতলার ঘরের দিকে। অংশু আর রিপন, তোমরা দুজনেই ঠিক আছো তো? আর তোমরা যে মিস্টার সিনহার বাড়িতে রয়েছো, আমি এতদিন কিছুই বুঝতে পারিনি। কি করে বুঝবেন ধীমানবাবু? আমরা তো প্রাক্তন ডিএসপি সাহেবের বাড়িতে সাধারণ কর্মচারী হয়ে এতদিন ছিলাম। কিছুদিন আগে আপনি দেখা করতে এসেছিলেন, তখন আপনাকে আমি ছাদ থেকে দেখতে পেয়েছিলাম। কি আশ্চর্য! তাহলে আমরা এতদিন প্রাক্তন ডিএসপির বাড়িতেই ছিলাম। মিস্টার সিনহা এত বড় একজন অফিসার ছিলেন। মাথার ভেতরটা হঠাৎ করেই ভারী হয়ে এলো আমার। ভাগ্নে, এবার জবনিকা পতনের পালা। যা তো, মুখ থেকে পর্দাটা ছিঁড়ে ফেল সকলের সামনে। আমার ডান পাশে দাঁড়িয়ে থাকা একে একে সকলের বিস্ফারিত চোখগুলো দেখে নিলাম। প্রত্যেকে অধীর আগ্রহে প্রতীক্ষা করছে চেয়ারে বসে থাকা মানুষটির আসল রূপ দেখার। সদ্য জল থেকে উঠে আসা মাছের মতো সে খাবি খাচ্ছে বাঁধন মুক্ত হওয়ার। আমার হাত তখনও কাঁপছে। কালো রঙের মুখোশটা এক ঝটকায় টেনে খুলে ফেললাম। উন্মুক্ত হলো অন্ধকারের বাদশার মুখমণ্ডল, আলোর ভরা সত্যবান সমাজের চোখে। কিন্তু কিন্তু এ কি? এ আমি কাকে দেখছি? না না, এ হতে পারে না। শুধু যে আমি অবাক হয়েছি তাই নয়, আঙ্কেল আর ওনার সাথে আরো যারা ছিল প্রত্যেকে নিজেদের মাথার টুপি খুলে স্তব্ধ হয়ে মানুষটিকে দেখে চলছিল। না চাইতেই এই নীরব পরিবেশে আমার মুখ থেকে অস্ফুট স্বর বেরিয়ে এলো, ইন্সপেক্টর বিক্রম সিনহা, পাটনা সিরিয়াল কিলার, যে এতদিন ধরে রাতের অন্ধকারে একের পর এক খুন করেছে। সে আর কেউ নয়, আমাদের সকলের পরিচিত বিক্রম বাবু। আঙ্কেল বিক্রম বাবুর দিকে তাকিয়েই পাশে থাকা চেয়ারটিতে বসে পড়ল।
উনি কোনো কথা বলার মতো অবস্থায় ছিলেন না। হয়তো হয়তো বিশ্বাস করতে পারেননি যে তার সবচেয়ে কাছের মানুষটি এমন ঘৃণ্য কাজগুলো করে চলেছে। অংশু, তুমি কি আগে থেকে জানতে যে ওই আসল কালপ্রিট? হ্যাঁ ধীমানবাবু, আমি জানতাম। বলতে পারেন 90% শিওর হই তখন, যখন মিস্টার সিনহার সাথে সেদিন ওইভাবে হঠাৎ দেখা করতে এসে বিক্রমবাবুর আসল ইতিহাস জানতে পারি। আঙ্কেল চেয়ার ছেড়ে উঠে সোজা চলে এলেন বিক্রমবাবুর কাছে। তার পরনে থাকা গেঞ্জিটা টেনে ধরে সপাটে বার কয়েক থাপ্পড় মারলেন। কেন বিক্রম, কেন? কি কারণ ছিল তাদেরকে মারার? ঠোঁট ফেটে রক্ত বেরোলেও সে সবাইকে অবাক করে হাসতে থাকে, যেন তার এতটুকুও অনুতাপ নেই। কি ভয়ঙ্কর দেখতে লাগছে ওর চোখ দুটো, দুটো চোখ জবা ফুলের মতো লাল। যত মারবেন মারুন স্যার, আপনার ডিটেকটিভ তো সবই জানে, উনি আপনাকে সব কিছু বলবে। আমরা সকলেই মামার দিকে তাকিয়েছিলাম তার মুখ থেকে সবটা শোনার জন্য। ঘড়িতে সময় বলছে 3টে ছুঁই ছুঁই। ভোর হতে এখনো 2 ঘন্টারও বেশি সময় বাকি। প্রত্যেকের হাতে চায়ের কাপ উঠে আসলে মামা বলতে শুরু করলো। আমি পাটনা সিরিয়াল কিলিং কেস নিয়ে কিছু বলার আগেই প্রথমে মিস্টার ধীমান বসু এবং মিস্টার অখিলেশ সিনহা, এই দুজনের কাছে অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা দুজনেই এই কেস সলভ করতে যথেষ্ট সাহায্য করেছেন। যখন যা বলেছি একেবারে নির্দ্বিধায় আমার কথা অক্ষরে অক্ষরে মেনে নিয়েছেন। এবারে আসি আমার আসল বক্তব্যে। ধীমানবাবু আর আমার দাদা দুজনেই একে অপরের খুব ভালো বন্ধু। পাটনাতে যা ঘটে চলেছিল তার সমাধান করতে ধীমানবাবু আমায় আসতে বললে আমি ঠিক না করতে পারি না, কারণ অলরেডি খবরের কাগজে পাটনা সম্বন্ধে আমি পড়েছিলাম। তবে এটা আশা করিনি যে আমাকে এখানে আসতে হবে। এরপর এসেই কেস সম্বন্ধে মৌখিক কিছু বক্তব্য ধীমানবাবুর মুখ থেকে শুনে ফাইল নিয়ে 2 দিন খুব ভালো করে স্টাডি করলাম। স্টাডি করে যতটুকু যা বুঝেছিলাম তাতে আমার মনে হয়েছিল যে এ কোনো সিরিয়াল কিলার নয়, শুধুমাত্র সিরিয়াল কিলার তকমাটা ব্যবহার করে নিজের কাজ চালিয়ে যাচ্ছে। তখন খটকা লাগে, খুনির মোটিভ কি হতে পারে, আর কেনই বা খুন করার পর লাশের জামা ছিঁড়ে বুকের মাঝে প্রশ্নচিহ্ন এঁকে যায়। আচ্ছা বিক্রমবাবু, আপনি যেই ছুঁচলো বস্তুটি দিয়ে বুকের ভেতরে ক্ষতচিহ্নটি আঁকতেন সেটা কি ছিল একটু বলবেন? মামার প্রশ্নে কোনো জবাব না দিলে একজন অফিসার কষিয়ে চড় মারলেন। হাতের মুঠোয় মাথার চুল ধরে উনি রীতিমতো গালমন্দ করতে লাগলেন। আচ্ছা আচ্ছা, বেশ, ছেড়ে দিন ওনাকে। আমি জানি সেটা কি ছিল। রাস্তার সেই ভিখারির শরীরে ক্ষত করতে গিয়ে এটা আপনি ফেলে এসেছিলেন। একটু দেখুন তো এই জিনিসটি চিনতে পারেন কিনা। ছোট একটি প্যাকেট হাতে করে ধরে মামা ওনাকে দেখালেন। বিক্রমবাবু একবার তাকিয়েই মাথা নিচু করে নিলেন। অংশু, এটা কি? দেখে তো পেনের নিব বলে মনে হচ্ছে। এটা পেনের নিব নয় ধীমানবাবু, যদিও বা দূর থেকে এমন ধারণা হওয়াটা স্বাভাবিক। আচ্ছা, আপনারা কেউ কাঁটা কম্পাস ব্যবহার করেননি কোনোদিন? সেই যে গ্রাফ করতে বা জ্যামিতি অঙ্ক কষতে ব্যবহার করতাম। সর্বনাশ, এটা তুমি কোথা থেকে পেলে অংশু? ওই ভিখারির বডি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করার সময় আমার মনে হয়েছিল খুনি তার বুকের মধ্যে প্রশ্ন চিহ্নটি অঙ্কন করার সময় ছুঁচলো নিবটি ভেঙে যায়। খুনি চেষ্টা করেছিল খুঁজে বের করার, কিন্তু পায়নি। এরপর বৃথা সময় নষ্ট না করে সেখান থেকে খুনি পলাতক হয়ে যায়। আচ্ছা, তুমি কি করে বুঝলে যে সে খোঁজার চেষ্টা করেছিল? খুব সিম্পল। মাটির আশেপাশে রক্তমাখা গ্লাভস দিয়ে মাটিতে ঘষার ছাপ পাই, ঠিক যেন অন্ধকারে কয়েন খোঁজার মতো মাটি হাতড়ানো। আচ্ছা অংশু, এবারে বলো তো, খুনির মানে আমাদের সামনে বসে থাকা এই জানোয়ারটার মোটিভ কি ছিল? মোটিভ বের করতেই তো বিস্তর সময় লেগে গেল ধীমানবাবু।
আজ যদি একটু মাথা ঠান্ডা রেখে এখানকার প্রশাসন আমার কথার আসল মানে বোঝার চেষ্টা করত, তাহলে এত বড় একটা দুর্ঘটনার কথা কেউ সহজেই ভুলে যেতে পারত না। কোন দুর্ঘটনার কথা বলছো তুমি? আজ থেকে মাত্র 5 বছর আগে চিড়িয়াতোর ওভারব্রিজ ভেঙে পড়ে। এটা আপনারা সবাই ভুলে গেছিলেন। শয়ে শয়ে মানুষ প্রাণ হারায়। ব্রিজটি যেদিন উদ্বোধন হয় সেই দিনে দুপুর 1টার কাছাকাছি সময়ে দ্বিখণ্ডিত হয়ে ভেঙে পড়ে। আই নো ধীমান বাবু, আপনি কি বলতে চাইছেন। আপনি এটাই বলবেন তো যে সরকারের কঠোর সিদ্ধান্তে সমস্ত নিউজ চ্যানেলকে খবরটি সম্প্রচার করতে বাধা দেওয়া হয়েছিল, আর সে সময়ে ইন্টারনেট পরিষেবাও 10 দিন বন্ধ রাখা হয়েছিল। কিন্তু এইসবের সঙ্গে আমাকে না জানানোর ঠিক কী কারণ থাকতে পারে এটা তো বুঝতে পারছি না। আর যদি আমি অনেক আগেই জানতে পারতাম, তাহলে হয়তো গত মাসের খুন হওয়া 2জন ব্যক্তিকে বাঁচাতে পারতাম। সেদিন রাতে সুচরিতার সাথে গাড়িতে করে ঘুরতে যাওয়া আর তারপরেই মাঝ ব্রিজে টায়ার বসে যাওয়া, এই ইনসিডেন্টটা না ঘটলে জানতেই পারতাম না যে এই ব্রিজের ইতিহাস কি। বুঝলাম, যেহেতু তিনি সে সময় ডিএসপি ছিলেন, তুমি সেই কারণেই মিস্টার সিনহার সাথে রাতে দেখা করতে গেছিলে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আপনারা সবাই জানেন যে বিক্রম বাবুর স্ত্রী একটি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন, কিন্তু কিভাবে অ্যাক্সিডেন্ট হলো এটা আপনারা কেউ জানেন না। মিস্টার সিনহা, আপনি তো তখন রিটায়ার্ড হননি, তাই আপনিই বলুন না। चिड़ियातोर ब्रिज टूट के गिरने से उसी में दब के स्पॉट डेथ हुआ था। হ্যাঁ, ভালোবাসা যে মানুষকে দিয়ে কত কিছু করিয়ে নিতে পারে তার জ্যান্ত উদাহরণ আমাদের সকলের সামনে বসে থাকা ইন্সপেক্টর বিক্রম সিনহা। আর 5 জনের মতো তিনি মেনে নিতে পারেননি যে ব্রিজ ভেঙে পড়াটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছাড়া আর কিছুই নয়। উনি নিজের মতো করে ইনভেস্টিগেশন করে বুঝতে পারলেন ব্রিজ ভেঙে পড়ার পিছনে একটি কালো সত্য লুকিয়ে রয়েছে। যেই অর্থমূল্য সেই ব্রিজ তৈরিতে খরচ হওয়ার কথা ছিল, তার খুবই সামান্য পরিমাণের অর্থ ব্রিজ তৈরিতে কাজে লাগানো হয়। উপর মহল থেকে একেবারে নিচু মহল প্রত্যেকে টাকা সরিয়েছে। সেই মতে প্রধান কিছু ব্যক্তি যারা সরাসরিভাবে ব্রিজ তৈরিতে যুক্ত ছিলেন, তাদের নাম ঠিকানা সমস্ত কিছু লিখে একটি ফাইল তৈরি করেন। বিক্রমবাবু এত কিছু করেও জানতেন আইনের কাছে প্রত্যেককে দোষী সাব্যস্ত করতে গেলে দরকার হবে লিগ্যাল কিছু নোটিশ, যেই নোটিশ ছাড়া শহরের এত গণ্যমান্য ব্যক্তিদের অ্যারেস্ট করা পসিবল নয়। আর তাই তিনি ছুটে এলেন তখনকার কর্মরত ডিএসপি অফিসার অখিলেশ সিনহার কাছে। বিক্রমবাবু, আমি যদি এতটুকু ভুল বলে থাকি, আপনি আমাকে আটকাতে পারেন। আপনি বহুত বড় ডিটেকটিভ আছেন, আপনার ভুল কোথাও নেই। পুরানা সব মেমোরি दोबारा सुन के बहुत अच्छा লাগছে। সেদিন অখিলেশ বাবুর সঙ্গে যখন কথা বলতে আসি, তখনই আমি ওনাকে একে একে যখন সবকটি নাম বললাম, তখন তিনি আমায় বললেন এই নামগুলো উনি খুব ভালো করে চেনেন। উনি আমায় বলেছিলেন বিক্রমবাবু ব্রিজ ভেঙে পড়া নিয়ে মোট 5 জনকে অভিযুক্ত করে একটি ফাইল বানিয়েছিলেন। তাদের নাম হল সিরাজ আলী, নীরজ যাদব, নিশান্ত কুমার এবং প্রতাপ যাদব। এরা সকলেই অলরেডি ইহলোক ত্যাগ করেছেন। এবারে বাকি রইল 5ম ব্যক্তির নাম, যে কিনা সবার উপরে রয়েছে। দিবানবাবু, 5ম ব্যক্তিটি হলেন এই রাজ্যের পরিবহন মন্ত্রী মিস্টার সুরেন কুমার। বিক্রমবাবু যখন দেখলেন তার এই ফাইল দেখে মিস্টার সিনহা প্রচণ্ড ভর্ৎসনা করলেন, তখন তিনি মনে মনে রেগে উঠলেন। যেতে যেতে একটাই কথা বলে গেছিলেন, একদিন না একদিন তারা ঠিকই শাস্তি পাবে। মানসিক আঘাত আর 2 জনকে হারানোর যন্ত্রণা মানুষটাকে পাথর করে দিয়েছিল। এরপর ইন্সপেক্টর বিক্রম থানায় আসা ছেড়ে দেন। উনি যেই এলাকায় থাকতেন সেখানকার প্রতিবেশীরা ওনাকে ঘিরে রিপোর্ট জানায়। প্রতিদিন রাতে পাগলের মতো চিৎকার করেন আর তারপরেই উন্মাদের মতন ছোটাছুটি করেন
হাসেন। মেন্টাল অ্যাসাইলামে দীর্ঘদিনের চিকিৎসার পর বিক্রমবাবু যখন ফিরে এলেন, তখন তাকে দেখে সবাই ভেবেছিল মানুষটা এখন সম্পূর্ণ সুস্থ আর স্বাভাবিক। যেহেতু তার পুলিশি চাকরি জীবনে পাস্ট রেকর্ড খুব ভালো ছিল, তাই তাকে পুনরায় নিজের পোস্টে জয়েন করার জন্য হেডকোয়ার্টার থেকে আর্জি জানানো হয়। মাঝখানের 3 বছর অ্যাসাইলামে কাটিয়ে এসে এত বড় একটা সুযোগ কিছুতেই হাতছাড়া করতে রাজি ছিলেন না। উনি যখন পুনরায় কর্মসূত্রে যোগ দিলেন, ততদিনে অখিলেশবাবু রিটায়ার্ড হয়ে গেছেন। কাজেই এবারে শেষ মরণ কামড়টা দেওয়ার জন্য উঠে পড়ে লাগলেন। বেশ বুদ্ধি খাটিয়ে যথার্থ পরিকল্পনা করলেন এক এক করে সব কটাকে কি করে পৃথিবী থেকে সরিয়ে ফেলা যায়। বিক্রমের পরিকল্পনা, এমনকি কেন খুনগুলো করেছে, সবটাই তো পরিষ্কার হলো। তবে ওর লিস্টে আরও 2 জনের নাম বাড়তি হলো কেন? ইটস ভেরি সিম্পল ধীমানবাবু। প্রথমজন রাগের কারণে, আর দ্বিতীয়জন নিজেকে সিরিয়াল কিলার রূপে প্রমাণ করতে। আচ্ছা, একটু সহজ করে দিই। অখিলেশ সিনহা বিক্রমবাবুর তদন্তের ফাইল দেখে তাকে কেস থেকে সরে দাঁড়াতে বলেন। তিনি এও হয়তো বলেছিলেন যে একজন মন্ত্রীর বিরুদ্ধে এমন ঘৃণ্য আর মিথ্যে রিপোর্ট তৈরি করার জন্য তাকে সাসপেন্ড করা হতে পারে। এই কারণেই তো ওনার সাথে দেখা করে বেরিয়ে যেতে গিয়ে সবাই একদিন শাস্তি পাবে, এই কথা ইনি বলেছিলেন। আর দ্বিতীয় ব্যক্তি মানে রাস্তার ধারে শুয়ে থাকা সেই ভিখারির কথা বলছেন তো? দেখুন, ওই খুনটা করেই তো সবচেয়ে বড় ভুল করে ফেলেছিল আমাদের বিক্রমবাবু। আপনার হয়তো মনে আছে, ওই ভিখারিটার খুন হওয়ার আগে আমি একটা মিটিং করেছিলাম, যেখানে বলেছিলাম একজন সিরিয়াল কিলার তার ক্রাইম অফ প্যাটার্ন সম্পর্কে। আমার কথাকে ভুল প্রমাণ করতে গত মাসের মধ্যে দ্বিতীয় একটি খুন করলেন। খুন হওয়া মানুষটির কানে খুব সুন্দরভাবে চিঠি গুঁজে দিলেন। ভেবেছিলেন চিঠি পড়ে ভাগ্নের কিছু হয়ে যেতে পারে, এই ভয়ে কলকাতার গোয়েন্দা হয়তো পালিয়ে যাবে। কিন্তু উনি এটা বুঝলেন যে তিনি এই খুনটা করে নিজেকে কতটা বিপদে ফেলে দিলেন। আমাদের মিটিং হলো 10 জনের ভিতরে একটি বন্ধ ঘরের মধ্যে। তাহলে আমি কিভাবে খুনিকে সন্দেহ করছি এটা নিশ্চয়ই বাইরের কেউ জানবে না। সুতরাং হয় খুনি ওই 10 জনের মধ্যেই কেউ একজন, আর নচেত খুনির কোনো ইনফরমার এদের মধ্যেই একজন। তাই সেদিন আপনি যদি অফিসে ওই রকম একটা অভিনয় না করতেন, তাহলে হয়তো আসল কালপ্রিটকে সবার সামনে কিছুতেই নিয়ে আসতে পারতাম না। মামা এত কিছু বলে বিক্রমবাবুর কাছে হাঁটু মুড়ে বসে পড়ল। 1 নম্বর, নিজের হাতে আইন তুলে নিয়ে খুন করা। এটা ছিল আপনার প্রথম ভুল। আর প্রত্যেকটা খুন ব্রিজের নিচে করে নিজেকে সিরিয়াল কিলার রূপে জাহির করা, এটা দ্বিতীয় ভুল। খুন করার সময় আপনি জানতেন যেই ভিখারিটা আপনাকে দেখছে সে চোখে দেখতে পায় না, এইভাবে ছেড়ে দেওয়া, এটা আপনার তৃতীয় ভুল। আর চতুর্থ ভুল, ডিটেকটিভদের ছিপকালি বলে অসম্মান করা। যেখানে খুনি একটা ভুল করলেই ধরা পড়ে যায়, সেখানে আপনি সবকিছু জেনেও একের পর এক প্রমাণ ফেলে গেছেন। আমি আপনার কষ্টটা বুঝতে পারছি, তবে যে রাস্তাটা আপনি বেছে নিয়েছিলেন সেটা মোটেও ভালো ছিল না। লাভ ক্ষতির অঙ্ক আমি আপনাকে বোঝাবো না, তবে আজ যখন আপনার বোন আপনার আসল চেহারাটা টিভির পর্দায় দেখবে, তখন বুঝবেন ঠিক কোন ক্ষতিটা আপনি করলেন। যাই হোক, আপনার হয়তো মনে আছে ধাবাতে দুপুরে একসঙ্গে বসে লাঞ্চ করার সময় ঠিক কী কথা বলেছিলাম। যেদিন আমি পাটনা সিরিয়াল কিলারকে ধরে ফেলব, সেদিন আপনি আমার লাঞ্চের বিল পে করবেন। আপনি কত খাবেন খান, সব বিল আমি মেটাবো। যেই কাজের জন্য এসেছিলেন সেই কাজে আপনি সফল হয়েছেন ঠিকই, लेकिन अभी भी बहुत কিছু বাকি আছে। मेरा अंतिम 2 टारगेट अभी भी जिंदा আছে अंशु बाबू। बहुत जल्दी ही वो दोनों भी सो जाएंगे।
একদিন আপনি আমাকে নিয়ে খুব দুঃখ প্রকাশ করবেন অংশু বাবু। যা দেখানো হচ্ছে আপনি তাই দেখছেন। আপনার সামনে যে অখিলেশ দাঁড়িয়ে আছে না, সে একটা ইনসানি রূপে गिरगिट আছে। হ্যাঁ, दूध जैसे कीड़े की फांसी हो, उसी का बंदोबस्त मैं आज ही कर रहा हूं। ऑफिसर, ऑफिसर इसे लेके जाइए मेरे घर से, और अब सब भी। প্রাক্তন ডিএসপি সাহেব হঠাৎ কী কারণে এত উত্তেজিত হয়ে পড়লেন তা আমাদের কারোরই বোধগম্য হলো না। শুধু বারবার মনে হতে লাগলো, সত্যি কি এমন কোনো ইতিহাস লুকিয়ে রয়েছে যা আমাদের কারোরই জানা নেই? এমনকি শম্ভুদা, সেও একবার তার মালিককে ঘিরে কিছু একটা বলেছিল। তবে যাই হোক, সিরিয়াল কিলার ধরা পড়েছে, এটাই এখন সবচেয়ে বড় খুশির খবর। দু হাতে হাত করা আর কোমরে দড়ি, এই হলো বিক্রম সিনহার একমাত্র উপহার। নিজের কৃতকর্মের জেরে আজ তার এমন এক অন্ধকার ভবিষ্যতের সূচনা ঘটল। মানুষের মস্তিষ্ক উল্টো পথে চালিত হতে দরকার পড়ে শুধুমাত্র একটা মর্মান্তিক ঘটনা। সেই ঘটনায় যে কোনো মানুষকে ঠেলে দেয় পাপের রাস্তায়। সিঁড়ি দিয়ে নেমে আসার সময় শম্ভুদার সাথে দেখা হলে কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বললাম। অংশু মামা এগিয়ে এসে ওনার সাথে আলিঙ্গন করা হলে একসঙ্গে সেখান থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেলাম। ঘর থেকে বেরিয়ে যেতেই দেখি কয়েকজন জার্নালিস্ট গেটের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। খানিক দূর থেকেই আমাদের তিনজনকে একসাথে দেখে ক্যামেরার লেন্স সেট করতে শুরু করে দেয়। ধীমান বাবু, এই কাক ভরে এরা কি করছে? আর খবর দিল কে এনাদের? অংশু, মিডিয়া হলো অনেকটা হাওয়ার মতো, সব জায়গাতেই এদের ইনফরমার থাকে। তুমি কিছু চিন্তা করো না, বাড়ির পিছন দিকে আরও একটি গেট আছে, সেখান দিয়ে আমরা বেরিয়ে যাব। এই মুহূর্তে তুমি অনেকটাই টায়ার্ড আছো, সারা রাত ঘুমোতে পারোনি। মিডিয়া একবার প্রশ্ন পর্ব শুরু করলে সহজে ছাড়বে না। আমি, মামা আর আঙ্কেল তিনজনই বেরিয়ে এলাম বাড়ির পিছন দরজা দিয়ে। সামনের দরজা দিয়ে আসামিকে নিয়ে যাওয়া হলো। হয়তো সে সময় শয়ে শয়ে ফ্ল্যাশ ক্লিক আর ক্যামেরার ফোকাসের মাঝে নিজেকে কিঞ্চিত আড়াল করার চেষ্টা অবশ্যই করেছিলেন তিনি। গাড়ি চলতে শুরু করলে আমার হঠাৎ কিছু একটা মনে পড়ে যেতেই বলে উঠলাম, আচ্ছা, বিক্রম সিনহা কি করে এতটা স্পষ্ট গলায় বলল যে সে আবার ফিরে আসবে? শুধুই কি তাই ভাগ্নে? অখিলেশ বাবুকে কথার মার প্যাঁচে কেমন আক্রমণ করেছিল, ওনাকে গিরগিটি বলাতেই তো চটে গেলেন। মামা আরো কিছু বলতে গেলে আঙ্কেল নিচে থেকেই বলে উঠল, ওসব ক্ষোভের বশে বলেছিল। এমন অনেক ক্রিমিনাল দেখেছি যারা ধরা পড়তেই ফাঁকা কলসি বাজিয়ে থাকে। তাতে তার লাভ না হলেও সামনের মানুষটিকে ভয় রাখা যায়। অবশ্য অখিলেশবাবুর এমন ঠুনকো হুমকিতে কিছুই যায় আসে না। আঙ্কেল হয়তো ঠিকই বলেছে। বিক্রম সিনহা যে ঘৃণ্য অপরাধ করেছে তাতে তার আজীবনকাল কারাবাস নচেত ফাঁসি ছাড়া আর কোনো সাজাই তার জন্য বিবেচিত হবে না। তবে কান্না ভেজা চোখে উনি একটা কথা মামার দিকে তাকিয়ে বলে গেছিলেন যে একদিন তাকে নিয়ে মামা দুঃখ প্রকাশ করবে। এই কথাটাও কি রাগ বা ক্ষোভের কারণে বলেছিলেন? এমনটা তো আমার মনে হয়নি। সকাল 8টার সময় বাড়ি এসে পৌঁছলাম। গাড়ি থেকে নেমেই বাগানের সবুজ ঘাসগুলো দেখে বড় তৃপ্তি পেলাম। মামার সাথে গত 1.5 মাস ধরে দ্বীপান্তরে কাটিয়ে অবশেষে আঙ্কেলের বাড়িতে আবারও এসে বড় ভালো লাগলো। পাটনাতে এসে সেই প্রথম দিন থেকেই পরিবারের সঙ্গে বড় মায়ায় জড়িয়ে গিয়েছি। বাড়ির চৌকাঠ পেরোতে না পেরোতেই রীতাদির চেনা সেই হাসি মুখটা দেখতে পেলাম। বাবা, অবশেষে গোয়েন্দা অংশ ক্রিমিনালকে পাকড়াও করে ফিরে আসলো। ধীমান বাবু, আপনার মেয়ে মনে হয় একটু সন্দেহ প্রকাশ করেছিলেন। উনি হয়তো কলকাতার গোয়েন্দাদের একটু কম বুদ্ধিমান মনে করেন। এই, সে কথা আমি কখন বললাম? ঘরে ফিরেই দুইজনের মধ্যে এটা সেটা নিয়ে ডিবেট শুরু হয়ে গেল। এদিকে আমরা তিনজন শুধুই দেখে চলেছি কখন দুজনের মধ্যে একজন হার মানে। ইতিমধ্যে বড় মামা হঠাৎ ফোন করাতে ছোট মামা চুপ হয়ে যায়। দীর্ঘ কথার ভিড়ের শেষে ছোট মামা একটা কথা বলেই ফোনটা রেখে দিল।
একবার আমায় আর একবার আঙ্কেলকে দেখে নিয়ে বলল, তুই আর বৌদি যদি ভালো বুঝিস তাই কর, আমার আর কোনো আপত্তি নেই। আমি তো বুঝতে পেরেছি ঠিক কোন কথায় মামার কোনো আপত্তি নেই। না না, ভুল বললাম, শুধু আমি নই, রীতাদিও বুঝতে পেরে চুপচাপ সরে পড়ল। কিছুক্ষণ পর মোবাইল চার্জে দিয়ে ফ্রেশ হয়ে চলে এলাম সেই ঘরে যেখানে রীতাদি নাচ শেখায়। রীতাদিকে গুনগুন করে গান করতে দেখে চুপ করে দাঁড়িয়ে থাকলাম। কি হয়েছে রিপন, কিছু কি বলবে? আমি সব কথাই খুলে বললাম রীতাদিকে। রীতাদি সব শুনে হালকা হেসে বলল, আমি জানি তুমি কতটা তোমার ছোট মামাকে ভালোবাসো। সে যখন আমার সাথে গভীর রাতে, তাও আবার 10 থেকে 15 মিনিটের জন্য কথা বলতো, অন্তত একবার একটা কথা অবশ্যই বলতো। কি কথা জানো? কি কথা? ভাগ্নে সেই কবে থেকে ফোন বন্ধ করে রেখেছে। এদিকে ওর জন্য এমন অনেকে আছে যারা ওর গলার শব্দ শুনে খুশি থাকে। আমার দিদি জামাইবাবু সবাই তো দূরে থাকে, তাই তারা রোজ একবার করে তাদের ছেলের সাথে ফোনে কথা বলে। কিন্তু আমি কেস সমাধানের জন্য ওদের সবাইকেই দূরে রেখেছি। আসলে পরিস্থিতি এমন যা না করলেই নয়। কলকাতায় খুব ভালো একটি মেয়ের সাথে আমার ভাগ্নের সম্পর্ক আছে। মেয়েটি খুব ভালো। সম্ভবত কয়েক বছরের মধ্যেই ওদের 4 হাত আমরা সকলে মিলে এক করে দেব। আজকে দেখো, আমার এক কথাতেই সেই মেয়ে কেমন রাজি হয়ে গেল। এদিকে ভাগ্নে আমার কথা শুনলেও আমি নিজের রুল ওর অজান্তেই ভেঙে ফেললাম। আসলে তোমার সাথে কথা বললে মনটা অনেক হালকা লাগে। এরপর তোমার মামা একদিন ঠিক করে যে তোমাকেও মোবাইল ব্যবহার করার পারমিশন দেবে, কিন্তু আমি ওকে বারণ করলাম। কারণ যখন শুনলাম তুমি রীতিমতো কাজের লোকেদের সঙ্গে বেশ মিলেমিশে গেছো, তখন শুধু শুধু সেই পরিবেশ থেকে নিজের মন মস্তিষ্ককে সরিয়ে আনার কোনো মানেই হয় না। তার মানে রীতাদি তুমি জানতে আমরা এতদিন কোথায় ছিলাম? অবশ্যই জানতাম। বাহ, তাহলে তো হয়েই গেল। আমার মামা এবারে সত্যি সত্যি ব্রহ্মচারী জীবন থেকে অবশেষে মুক্তি পেতে চলেছে। তুমি কিচ্ছু চিন্তা করো না রীতাদি। আচ্ছা, আমি না এবার থেকে তোমাকে রীতাদি বলে ডাকবো না। তাহলে কি বলবে শুনি? ছোট মামি। মজার ছলে প্রস্তাবটা রেখেছিলাম, কিন্তু রীতাদি হ্যাঁ বা না কিছুই জানায়নি। বিকেলের দিকে আঙ্কেল জানালেন আমাদেরকে একবার তার অফিসে আসতে হবে। সেখানে সাংবাদিক বৈঠকে অংশু মামা আর আমার থাকাটা অত্যন্ত জরুরি। আমি জানি এই বৈঠকগুলো ঠিক কেমন ধরনের হয়। একগুচ্ছ চ্যানেলের মাইক একত্র করে টেবিলের মাঝ বরাবর রাখা থাকে। প্রধান যে বক্তা তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে উল্টো দিকে বসে থাকা জার্নালিস্টের লোকেরা। এরপর 1 ঘন্টা সেই বৈঠকে শেষ মুহূর্তে কিছু সম্মানিত ব্যক্তিরা পুষ্পস্তবক দিয়ে মামাকে সম্মান জানাবেন। এমন অনেক সম্মান ইতিমধ্যেই কলকাতাতে মামা পেয়েছে। তবু এটা তো আর নিজের শহর নয়, এ হলো শহর ছেড়ে রাজ্যের বাইরে। তো এই সম্মানটা শুধু মামার নয়, এই সম্মান গোটা বাংলার। বৈঠক হয়ে যাওয়ার পর বাড়ি ফিরে যথারীতি প্যাকিং করতে শুরু করে দিয়েছিলাম। পাটনা শহরে এই বাড়িতে এখন থেকেই কেমন একটা খুশি খুশি ভাব। সব যেন হঠাৎ করেই পাল্টে গেল। কেউ কি আর জানতো পাটনাতে এসে মামার সাথে এমন কিছু ঘটবে? মামাকে খুঁজতে খুঁজতে ছাদে চলে গেলাম। দেখি একা একা বসে রয়েছে। পাশে গিয়ে বসতেই একটা দীর্ঘশ্বাস ছেড়ে মামা বলল, রিপন, আমার মনে হয় বিক্রমবাবুকে খুনগুলো করতে পিছন থেকে কেউ সাহায্য করেছিল। এমনটা তো তুমি আগেও বলেছিলে। আচ্ছা, আমায় একটা কথা বলো তো, এই সন্ধেবেলায় হঠাৎ এমন কি ঘটল যে অতীত বিষয় নিয়ে এত ভাবুক হয়ে উঠলে? বিক্রম সিনহা তো এই মুহূর্তে লকআপে বন্দী। তাকে কাল কোর্টে পেশ করা হলে জজ সাহেব তাকে শাস্তি ঘোষণা করবেন, আর আজ তুমি কিনা ওকে নিয়ে মাথা কাটাচ্ছ। বিক্রম সিনহা ধরা পড়ে চুপ করে থাকা, আমার যুক্তিতে হাসি মুখে বাহবা দেওয়া, এমনকি টার্গেট এখনো জীবিত, তাই সে ফিরে আসবে, এই সব কিছু নিয়ে
একটু যদি ঠান্ডা মাথায় চিন্তা করিস তাহলে অনেক কিছু উঠে আসবে রিপন। উনি যদি রাগারাগি করতেন তাও ভালো হতো, কিন্তু বিক্রমবাবু শুধু শুনেই গেলেন। নিজেকে শেষ সময় পর্যন্ত বাঁচানোর এতটুকু চেষ্টা অবধি করলেন না। জানি না রিপন, কোথাও কিছু মিসিং আছে বলে মনে হচ্ছে। একজন অফিসার যখন ক্রিমিনাল হয়ে ওঠে তখন তো আর মন পড়া খুব শক্ত কাজ। দেখি কাল ভোরে বেরোবার সময় ধীমানবাবুকে একটু সতর্ক করে দেব। এখনই পাটনা শহর সেফ বলে মনে হচ্ছে না। রিটায়ার্ড ডিএসপি আর রাজ্যের পরিবহন মন্ত্রী, এনাদের দুজনকেই টাইট সিকিউরিটি দেওয়া অত্যন্ত প্রয়োজন। ভোর 4:30। ঘুম ভাঙতে না চাইলেও জোর করে উঠতে হলো। আজ কতদিন পর নিজের চেনা সেই শহরে ফিরে যাওয়ার পালা। সকালে নিত্য কাজ সেরে তৈরি হয়ে নিলাম। মামা রুম ছেড়ে বেরিয়ে আসার সময় বারবার পিছন ঘুরে দেখে নিচ্ছিল, হয়তো কিছু ফেলে যাচ্ছে কিনা সেই ভেবে। আন্টিকে প্রণাম করে আমি আর মামা গাড়িতে উঠে বসলাম। রাস্তাঘাট এখন সম্পূর্ণ ফাঁকা। ঘন্টায় 80 কিলোমিটার বেগে গাড়ি ছুটে চলেছে। গরমের দিনে একমাত্র ভোরের দিকেই ঠান্ডা হাওয়ার মিষ্টি স্বাদ সারা শরীরে মেখে নেওয়া যায়। উইন্ডো গ্লাসটা নামিয়ে মুখ বের করে ফেলে আসা শহরকে প্রাণ ভরে দেখে নিচ্ছিলাম। কিছুক্ষণ পরে ফাঁকা রাস্তা যখন জনমানবে ভরে উঠল, তখন আর বুঝতে বাকি রইল না যে আমরা স্টেশন রোডে ঢুকে পড়েছি। টিকিট আগে থেকে কনফার্ম ছিল, তাই ট্রেন ছাড়ার মাত্র মিনিট 3 আগেই নির্দিষ্ট কম্পার্টমেন্টে উঠে পড়ি। অংশু, পৌঁছে কিন্তু একটা ফোন করে দিও। ট্রেন চলতে শুরু করে দিল। কখন যে সকাল 10:30 থেকে দুপুর হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। মনে হচ্ছে এই তো কিছুক্ষণ আগে মুড়ি খেয়ে চোখ বন্ধ করলাম আর এরই মধ্যে হাওড়া এসে পড়লাম। ট্রেনে এই প্রথম আমার এত ভালো ঘুম হলো। বাড়িতে ফোন করতেও কেউ ফোন তুলল না। কি ব্যাপার? মামাও ফোন করছে, কিন্তু একই ঘটনা। রিপন, বেলা যে বিস্তর হলো, বাড়িতেও কেউ ফোন তুলছে না। কি ব্যাপার বলতো? ভুলে গেল না তো? একটা গাড়ি ধরে বেরিয়ে পড়লাম আমরা। বাড়ি পৌঁছে ভিতরে ঢুকতে যাব, এমন সময় বাড়ির ভিতরে হাসাহাসির শব্দ শুনতে পেলাম। কিন্তু এই সময় তো বাড়িতে কেউ থাকে না। দুজনে মুখ চাওয়াচাই করে কলিং বেলটা টিপলাম। আশ্চর্য কথা এই, বেল টিপতেই হাসাহাসি যেন স্তব্ধ হয়ে গেল। দরজা খুলে দিতে মামি এসেছিল। মামি হাসি মুখে আমাদের ঘরের ভেতরে নিয়ে এলে একসঙ্গে কতগুলো হাততালির শব্দ অন্ধকারের মধ্যে থেকে ভেসে আসলো। দেওয়ালে নির্দিষ্ট জায়গায় হাত দিয়ে সুইচ বোর্ড পেয়ে গেলাম। আমি তখনও জানতাম না লাইট অন করলে সামনে ঠিক কোন দৃশ্যটা মামা আর আমার জন্য অপেক্ষা করছে। ইতিমধ্যে মামি আর আমাদের পিছনে নেই। সে দরজা খুলে পিছন দিক দিয়ে কখন যে চলে গেছে তা এতটুকুও বোঝা যায়নি। আঙুলের চাপে এক নিমেষে কেটে গেল সামনের অন্ধকার। ফুটে উঠল হাততালি দেওয়া চেনা মানুষগুলোর মুখমণ্ডল। অবাক হওয়ার এখানেই শেষ ছিল না। সিঁড়ির উপর থেকে দুমদাম শব্দ করে রঙিন কাগজ উড়ে এসে মাথায় পড়ছে। এরপর শুরু হলো স্প্রে দিয়ে আমাদেরকে বুড়ো মানুষে পরিণত করা। চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে আমার মা বাবা, এছাড়া রয়েছে ঐশীর ফ্যামিলি, আর বড় মামা এবং মামির কোলে আমাদের ছোট্ট পুতুল সোনা। পুচকেটা আমাদের দেখে হাসির সঙ্গে হাততালি দিচ্ছে। এমন একটা ওয়েলকাম আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে তা আমরা দুজনেই জানতাম না। ফ্রেশ হয়ে দুপুরের খাবার খাওয়ার আয়োজন দেখেই পেট ভরে গেল। একেবারে রাজকীয় খাবার। খাবার টেবিলে বসে মা বাবার আসার কারণ কি তা জানতে পারলাম। বড় মামা আর আমার মা বাবা তিনজনই কাল সেখানে পাটনা যাচ্ছে। ছোট মামা কেস সলভ করে আসলেও কেউ তা নিয়ে কথা বলতে এতটুকু আগ্রহ প্রকাশ করল না। সবার কাছে এখন বিয়ে বিষয়টা বড় হয়ে দাঁড়িয়েছে। বলছি যে জামাইবাবু, একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না? এই তো আমরা ফিরলাম, আর এরই মধ্যে কাল তোমরা যাচ্ছ। আরে না না, তাড়াহুড়ো কোথায়?
এমনিতে এখন কথা বললেও তো এই মাসে আর বিয়ে হচ্ছে না। সব ঠিক থাকলে সামনের মাসে যাতে 7 পাকে বাধা পড়ো তেমন ব্যবস্থাই আমরা করে আসবো। বলা যায় না কখন কোন কেসের পিছনে আবার হাওয়া হয়ে যাও। এরপর আর কিছুই বলার থাকে না মামার। ধীরে ধীরে সময় কেটে গেল। ইতিমধ্যে মামার বিয়ের ডেটও ফিক্সড হয়ে গেছে, বৈশাখ মাসে শেষের দিকে। হাতে রয়েছে মাত্র কয়েকটা দিন। এইটুকু সময় বিয়ের মতো বিস্তর আয়োজন সত্যি দুষ্কর হয়ে উঠেছে। আর ওদিকে জর্জ সাহেব বিক্রম সিনহার ফাঁসির আদেশ দিয়েছেন। 24 সেপ্টেম্বর সকালের দিকে ওনার ফাঁসি হবে। একজন খুনি তার শাস্তি পেতে চলেছে। কিন্তু কেন জানি না মনটা কেন যেন খারাপ হয়ে গেল। মানুষটা যে ধরনের অপরাধ করেছে তার যথাযথ শাস্তি উনি পাচ্ছেন ঠিকই, তবে এও দেখার বিষয় ছিল কি কারণে এমনটা করেছিল। আর কি করা যাবে। এসে গেল মামার বিয়ের দিন। যত দায় দায়িত্ব পড়েছে এই ভাগ্নের ওপর। আজ আমার মনের মধ্যে বুক ভরা আনন্দ। শেষ পর্যন্ত ছোট মামা বিয়ে করতে যাচ্ছে। এটা যতবারই মনে পড়ছে ততবারই যেন আশ্চর্য হয়ে যাচ্ছি। সবাই ঠিকঠাকভাবে পৌঁছে গেলে আমি ছোট মামার সাথে গাড়িতে চেপে বেরিয়ে পড়লাম। মামার সাথে আমি ছাড়াও আমার দুজন বন্ধুও বসেছিল। হৈহুল্লোড় আর হাসির সঙ্গে সময় এগিয়ে চলল। যথারীতি বিয়ে শুরু হলো। হঠাৎ লোকজনের চারিদিকে হট্টগোলের মাঝেই কে যেন আমার কাঁধে এসে হাত রাখল। আরে শম্ভু দাদা যে, তোমাকে অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, কোথায় ছিলে? আর মিস্টার অখিলেশ বাবু কোথায়? আমার কথা শুনে শম্ভুদা কেমন জানি চুপ হয়ে গেল। বাকি যারা ছিল তাদেরকেও দেখলাম একই অবস্থা। লক্ষ্য করলাম শম্ভুদাদা সবাইকে বলল যে তারা যেন খাবার খেয়ে নেয়, সে একটু বাদে আসছে। ব্যাপার কি শম্ভু দাদা, তোমার মালিক কি আসেননি নাকি? না না রিপন বাবু, মালিক তো এসেছেন, ওই যে দেখেন দাঁড়িয়ে আছে। যেদিকে আঙুল তুলে দেখালো আমি সেদিকে লক্ষ্য করলাম। ব্ল্যাক স্যুট পরে কতগুলো অফিসারের সাথে হাতে স্পেশাল একটি ড্রিঙ্কসের গ্লাস ধরে গল্প করছেন মিস্টার অখিলেশ সিনহা। বেশ খোশ মেজাজের সঙ্গে তিনি রীতিমতো পার্টি এনজয় করছেন। রিপন বাবু, উনি আন্দার সে মোটেও খুশি নন। এটা শুধুমাত্র লোক দেখানো। ওনার সাথে অত অফিসার থাকলেও তার বেশিরভাগই ওনার বডিগার্ড। আচ্ছা শম্ভু দাদা, তোমার মুখ দেখে মনে হচ্ছে তোমার আরও অনেক কিছু বলার আছে, কিন্তু কোনো এক কারণে বলতে পারছো না, কি তাই তো? দেখো, তুমি তো আমাকে চেনো, তাই বিশ্বাস করে বলতে পারো। হতেও তো পারে আমি তোমার অসুবিধার কথা শুনে কিছু সাহায্য করতে পারলাম। তোমরা সেদিন ওই খুনিকে ধরে নেওয়ার পর পুলিশ তাকে নিয়ে চলে গেল। তারপর তুমি তোমার মামার সাথে ওই বাড়ি ছেড়ে চলে গেলে। इतना तक सब ठीक ছিল। তবে ঘটনা के ঠিক 2 दिन बाद রাত ঠিক 2 बजे মালিক হঠাৎ করে আমার ঘরে এসে বলল যে সে আমার সাথে আমার ঘরে শোবে। আমি তার এমন বাত শুনে অত কিছু মনে করিনি। হতে পারে রাতের বেলায় বুড়া স্বপ্ন দেখেছে, কিন্তু মালিক বলল, शंभू शंभू, आज से तुम मेरे साथ मेरे रूम पे सोना और मेरा बंदूक भी लॉकर से निकल के रखना। তারপর একদিন করে তার এই ডর আরো বেড়ে গেল। দিনের বেলাতেও নিজের রুমে থাকতো না, খালি আমায় বলতো তার এই রুমে, বলকি সব ঘরের খিড়কি দরওয়াজা সিমেন্ট से সে জাম করে দেবে, ওকে কোনো মতেই ঢুকতে দেওয়া চলবে না। আমার মনে হয় শম্ভু দাদা, তোমার মালিক বিক্রমবাবুর কথা শুনে ভয় পেয়েছেন। সে অ্যারেস্ট হয়ে বেরোনোর সময় কিছু উষ্ণ ধমকি দিয়ে গেছিল, আর সেই কথা চিন্তা করেই নিজেকে ভয়ের জগতে ঠেলে দিয়েছেন। তুমি তোমার বাবুকে সঙ্গে করে নিয়ে কয়েকদিনের জন্য কোথাও ঘুরে এসো। আমি এই একই কথা তাকে অনেকবার বলেছিলাম, কিন্তু উনি মানবেন তাহলে না। এই তো এক সপ্তাহ আগে হঠাৎ মাঝ রাতে মালিকের চিৎ শুনে আমার ঘুম ভেঙে যায়। সে আমাকে ডেকে বলল, শম্ভু শম্ভু, ওই ওই দিকে দেখ, কে যেন পাঁচিলের বাইরে গায়ে শাল জড়িয়ে আমার দিকে চেয়ে আছে। শম্ভু। আমি ওনার কথা মতো তাকিয়ে কাউকে দেখতে পেলাম না, শুধু থোড়া বহুত ঝাড় নড়ে উঠল। সেখান থেকে একটা বিল্লি বেরিয়ে চলে গেল। उस दिन के बाद दूसरे दिन धीमान बाबू আমাদের বাড়িতে আসলেন।
তিনি বললেন সিকিউরিটি পারপাসে এই বাড়িতে 1 মাসের জন্য 2 জন কনস্টেবলকে রাতের বেলায় পাহারা দেওয়ার জন্য রাখা হবে। এই কথা শুনে মালিক আরো ভয় পেয়ে গেলেন। উনি বুঝতে পারলেন এতদিন যা দেখেছিল তাহলে সত্যি। নিশ্চয়ই ওই বিক্রম সিনহা জেলের থেকে পালিয়েছে, আর পালিয়ে তাকে খুন করার জন্য মৌকা খুঁজছেন। তা ওই কনস্টেবল দুজন এখন আছেন তো? না বাবু, মালিক তো ওনাদের থাকতেই দেননি। উনি সবাইকেই সন্দেহ করতেন, ভাবেন হয়তো কাউকে দিয়ে যদি খুন করিয়ে নিতে পারে। শম্ভু দাদা, আমার মনে হচ্ছে অখিলেশ বাবুকে ডাক্তার দেখানোর প্রয়োজন। এইভাবে দিনের পর দিন চলতে থাকলে উনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়বেন। তুমি কিছু চিন্তা করো না, আমি দেখছি। সব মিটে গেলে এই নিয়ে মামার সাথে কথা বলবো। শম্ভু দাদাকে ভালো করে বুঝিয়ে বলে রাতের খাবার খেয়ে নিতে বললাম। তবে শম্ভু দাদা তার মালিকের প্রতি ভালোবাসা দেখে খুব ভালো লাগলো। আজকাল এমন ভালোবাসা খুবই বিরল, বা নেই বললেই চলে। মানুষটা নিজের কথা না ভেবে অন্যকে নিয়ে এত চিন্তা করছে। দেখা যাক মামার সাথে কথাবার্তা বলে কিছু ব্যবস্থা নেওয়া যায় নাকি। এদিকে দেখতে দেখতে বিয়ে সম্পন্ন হলো। আমি, মা, বাবা, ঐশীর সাথে দেখা করে ধীমান আঙ্কেলের থেকে বিদায় নিয়ে হোটেলে ফিরে এলাম। বড় মামার কথা মতো যতজন বরযাত্রী হোটেল রুমে নাইট স্টে করেছিল তাদের সকলের সাথে দেখা করে নিজের জন্য যেই রুমটি ছিল সেই রুমটিতে ঢুকে পড়লাম। রুমে এসি চলছে। পাশ ফিরে পরপর 2টো বেড তাকাতেই দেখলাম রিজু আর বাপন নাক ডেকে ঘুম দিচ্ছে। হাত ঘড়িতে চোখ যেতেই দেখি 3:45। ভোর হয়ে আসছে, অথচ 2 চোখের মাঝে এতটুকু ঘুম নেই। চোখ বন্ধ করলেই বারবার ভেসে উঠছে একটা মানব মূর্তি। শেষ পর্যন্ত অখিলেশ বাবু কিনা মানসিক রোগে ভুগছেন। কিন্তু এতটা বাড়াবাড়ি হওয়ার কারণ কি শুধুই মৃত্যু ভয়, নাকি এর পিছনেও কোনো ইতিহাস লুকিয়ে আছে? না, ছোট মামা ফিরে এলে ব্যাপারটা খুব তাড়াতাড়ি জানাতে হবে। এরপর কেটে গেল আরো 4 দিন। বাড়িতে তখনও চলছে আনন্দ উৎসব। এদিকে ছোট মামার বিয়ে দেওয়া মাত্রই বড় মামা আরো একটা কাজ করতে পুরো দমে শুরু করে দিয়েছে। ভাইয়ের জন্য আলাদা করে দোতলাটা নিজের তত্ত্বাবধানে বানাচ্ছে। আসলে আমার এই মামার বাড়ির দোতলায় চিলেকোঠার ঘর ছাড়া আর কোনো ঘরই ছিল না। সকালে চায়ের আড্ডাতে সবাই মিলিত হয়ে বসেছিলাম। একদিকে যেমন মা, বাবা আর আমি, আর অন্যদিকে 2 মামা আর তাদের 2 বউ। আজকের বিশেষ আলোচনার বিষয়বস্তু হল ছোট মামা আর মামির অষ্টমঙ্গলাতে যাওয়া। সবাই ইতিমধ্যেই জমে উঠেছিল, কিন্তু হঠাৎ করেই একটা ক্ষীণ শব্দ ছোট মামার ঘর থেকে ভেসে আসছে এমনটা বুঝতে পেরে আমি বললাম, মামা, তোমার ওই সাদা কালো মোবাইল প্রাণপণ চিৎকার করছে, দেখো গিয়ে কে করেছে। মামা উঠে যেতে গেলে ছোট মামি তাকে বসতে বলে নিজেই গেল ফোনটা আনতে। এই নাও, বাবা ফোন করেছে। আমি জানতে চাইলাম, কিন্তু কিছুই বলল না। মামা চেয়ার ছেড়ে উঠে গিয়ে নিজের রুমে চলে গেল। সিলিং ফ্যানের হাওয়ার দাপটে ঘরের পর্দাটা নড়ে উঠছিল, আর সেই নড়ে ওঠার ফাঁক দিয়ে আমি ছোট মামাকে দেখছিলাম। মামা কানে ফোন নিয়ে হঠাৎ উচ্চারণ করে উঠল, হোয়াট? আপনি ঠিক বলছেন? এমন উচ্চস্বর ছোট মামার কণ্ঠ থেকে এর আগে আমি কখনো শুনিনি। সকলে নিজের নিজের স্থান থেকে সবাই উঠে ছোট মামার রুমের দরজার দিকে এসে দাঁড়িয়ে পড়েছি। ফোন রেখে দিতেই ছোট মামি এক প্রকার বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়েছিল অংশু মামার কাছে। আমি লক্ষ্য করলাম ছোট মামা কেমন যেন নিস্তেজ হয়ে পাথরের মতো দাঁড়িয়ে রয়েছে। মুখ থেকে তার এতটুকু বাক্য সরছে না। খানিক চুপ থেকে সে আমার দিকে তাকিয়ে বলল, মিস্টার অখিলেশ সিনহা ইজ নো মোর। কাল রাতে ওনার মার্ডার হয়েছে। সবচেয়ে আশ্চর্যর বিষয় কি জানিস রিপন? কি মামা? ওনাকে পাথর দিয়ে মাথা থেঁতলে মারা হয়েছে। আমি কি ঠিক শুনলাম? মাথা কাজ করছে না, কেমন যেন সব ঘোলাটে হয়ে যাচ্ছে। একটু ধাতস্থ হতে মনে পড়ল শামুদার বলা কথাগুলো। আমি সব কিছু খুলে বললাম মামাকে। সব শুনে মামা আমার পাশে এসে বসল।
ভাগ্নে, এমন একটা ইম্পর্ট্যান্ট কথা তুই কি করে ভুলে গেলি বলতো? যাকে ছাড়, সেসব নিয়ে আর ভেবে লাভ নেই। এমনিতেও কাল আমার আর তোর ছোট মামির পাটনাতে যাওয়ার কথা আছে। তুই যদি যেতে চাস তাহলে যেতে পারিস। ব্যাস, এইটুকুই যথেষ্ট ছিল। মামা যখন আমাকে যেতে বলেছে, তার মানে আবার থ্রিল শুরু। পাটনাতে সিরিয়াল কিলিং আবার কি করে। শুনছিলেন আজকের গল্প দৈরথ। গল্প রচনায় সত্যব্রত কাঞ্জিলাল, গল্প পাঠে আমি সায়ন, অন্যান্য ভূমিকায় শঙ্কর, সূর্য, দীপঙ্কর, সুমিত মোহলানবিশ, অঙ্কিতা, প্রীতম, রাহুল, চিঞ্জিত। পর্ব পরিচালনায় টিম ফিকশন হাট, আবহে সূর্য, প্রচ্ছদ, মুরালি। আমরা ধন্যবাদ জানাই গল্প লেখক শ্রী সত্যব্রত কাঞ্জিলালকে আমাদের এই পরিবেশনায় পাশে থাকার জন্য। ফিকশন হাট ফিরে আসবে আবার এক নতুন পর্বের সাথে। ততক্ষণ ভালো থাকবেন।